হচ্ছে ফাইনাইট, হচ্ছে স্টেট, আর হচ্ছে মেশিন। তো এটা আমাদের যেটা হবে যে ফার্স্ট একদম ফুললি সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা আমাকে বলি। Okay? এটা হচ্ছে আমাদের ফুললি সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা কেন এটা আমরা হচ্ছে ফুললি সিকোয়েন্সিয়াল সার্কিট বলতেছি, এটার কারণটা হচ্ছে যে যখন আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনিশন বলছিলাম, সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশনটা ছিল বেসিক্যালি যে এখানে কম্বিনেশনাল এলিমেন্ট তো থাকবেই, বাট এই কম্বিনেশনাল এলিমেন্টের সাথে এই একটা মেমোরি এলিমেন্ট থাকবে, তাই তো? তারপরে সেটা আবার কম্বিনেশনাল এলিমেন্টের সাথে মার্জ হয়ে এই দুইটাকে কম্বাইন করে আমরা বলছিলাম যে এটা একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট হবে। তার মানে সিকোয়েন্সিয়াল সার্কিটে নট অনলি যে মেমোরি এলিমেন্ট থাকবে, প্লাস এখানে একটা কম্বিনেশনাল লজিক থাকবে। তো এইখানে আম, আমরা লাস্ট দুইটা ক্লাসে যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে আমরা এই মেমোরি এলিমেন্ট নিয়ে আলোচনা করছি, তাই না? এই মেমোরি এলিমেন্টের মধ্যে আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে ল্যাচ, তারপরে ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপের মধ্যে আবার তিন ধরনের ফ্লিপ ফ্লপ পড়ছি আমরা: ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, তাই না? ল্যাচের মধ্যে আমরা পড়ছি এসআর ল্যাচ আর হচ্ছে ডি ল্যাচ। তো এই যতগুলো আমরা পড়ছি সবগুলোই কিন্তু আলটিমেটলি এই মেমোরি এলিমেন্ট। ওকে, এই মেমোরি এলিমেন্টটা আমরা পড়লাম। এখন যেহেতু আমরা মেমোরি এলিমেন্টটা নিয়ে পড়াশোনা হয়ে গেছে, এখন আমরা ইন টোটাল এই কম্বিনেশনাল সার্কিট প্লাস মেমোরি এলিমেন্ট মিলে যে সিকোয়েন্সিয়াল সার্কিট হয় সেই সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে আমরা এখন জানবো। আচ্ছা, তো হোপফুলি একটা আইডিয়া পাইছেন। তো এই যে আমরা এফএসএম কথাটা বলতেছি, ফাইনাইট স্টেট মেশিন, এইটা জাস্ট একটা প্রসেস, যে প্রসেসে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট গুলোকে ডিজাইন করি। আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেভাবে ডিজাইনটা করি সেটাকে আমরা হচ্ছে এফএসএম বলতেছি। এটাকে ভাবতে পারেন যে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে যেমন আমাদের হচ্ছে কে ম্যাপ ছিল, আম, তারপরে হচ্ছে আমাদের এসওপি ছিল, পিওএস ছিল, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে সেই অ্যানালগাস একটা জিনিস। ওকে, হোপফুলি একটা আইডিয়া পেয়েছেন। তো এই যে আমরা ফাইনাইট স্টেট মেশিন বা এফএসএম পড়বো, এই এফএসএম এর মধ্যে অ্যাকচুয়ালি দুই টাইপের মেশিন থাকে। একটাকে আমরা মুর টাইপ মেশিন বলি, একটাকে আমরা মিলি টাইপের মেশিন বলি। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটা বোঝার জন্য আমাদের আসলে এই ফাইনাইট স্টেট মেশিনের জেনারেল স্ট্রাকচার নিয়ে জানতে হবে, যেটা আসলে কি জিনিস। ঠিক আছে, তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে মানে মোস্টলি সব ধরনের এফএসএম মেশিন গুলো এই টাইপের একটা ব্লক ডায়াগ্রামেরই স্ট্রাকচার ফলো করে। এই ব্লক ডায়াগ্রামটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই ব্লক ডায়াগ্রামের মধ্যে কয়েকটা জিনিস আছে। ফার্স্টে আমরা দেখি যে এখানে এই যে ডাব্লিউ লেখা আছে, এই ডাব্লিউ এই জিনিসটা হলো আমাদের ইনপুট। ওকে, তারপরে যেহেতু আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কাজ করতেছি, আর যেহেতু এখানে মেমোরি এলিমেন্ট আছে, তার মানে অবশ্যই এখানে আমার কি থাকতে হবে? একটা ক্লক থাকতে হবে। এখানে সেই ক্লক সিগন্যালটা আছে, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ইনপুটস। এই দুইটা হচ্ছে আমাদের ইনপুটস। আর এইখানে যে জেড এই টার্মটা আছে, ফাইনালি জেড, এই জেড টার্মটা হচ্ছে আমাদের বেসিক্যালি আউটপুট। ওকে, তো প্রিভিয়াসলি যেটা দেখা গেছে যে আমাদের এই ইনপুট এবং আউটপুটের মধ্যে ডিরেক্টলি জাস্ট একটা কম্বিনেশনাল সার্কিট থাকতো, সেই কম্বিনেশনাল সার্কিটের মধ্যে দিয়ে পাস করে আমরা আউটপুট পেয়ে যেতাম, তাই না? কিন্তু এখন আমাদের যেহেতু আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কথা বলতেছি, এখানে দেখেন নট অনলি এখানে কম্বিনেশনাল সার্কিট আছে, বাট অলসো এখানে হচ্ছে আমাদের একটা ফ্লিপ ফ্লপের সার্কিট আছে, যেটা বেসিক্যালি আমাদের মেমোরি এলিমেন্ট। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে প্রথমেই আমরা যে এক্সাম্পলটা হয়তো দিছিলাম সেটা হচ্ছে আমাদের ভেন্ডিং মেশিনের এক্সাম্পল, তাই না? তো ভেন্ডিং মেশিনে আমরা কি অ্যানালজি করছিলাম যে সেখানে ইনপুট হিসাবে থাকে যে আপনার কয়েনের বক্স, এটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, আউটপুট হিসাবে আমাদের থাকবে যে লেটস সে আপনারা হচ্ছে গিয়ে চিপস অথবা ড্রিঙ্কস নিতে যাচ্ছেন, যে কোনো একটা। আচ্ছা, clear?
আচ্ছা, হ্যাঁ, তো কোথায় ছিলাম যে আমরা বলতেছিলাম যে আমাদের একটা ভেন্ডিং মেশিনের প্রবলেম আমরা ইমাজিন করলাম। এখানে একটা কয়েনের ইনপুট নেওয়ার বক্স আছে এবং আমাদের আউটপুট হিসেবে আমরা ডিফারেন্ট টাইপের জিনিস নিতে পারি, সেটা চিপস হতে পারে, ড্রিঙ্কস হতে পারে। তো ফর আওয়ার এক্সাম্পল আমরা অ্যাজিউম করে নিলাম যে আমাদের যেই জিনিসটা আমরা নিতে চাচ্ছি সেই জিনিসটার প্রাইস হচ্ছে 15 টাকা। ওকে, এবং এই কয়েন বক্সের মধ্যে আপনি এট এ টাইমে 5 টাকার বেশি নিতে দিতে পারবেন না। মানে নোট হিসেবে 5 টাকার বেশি দিতে পারবেন না। তো আমাদের এখানে যদি আমরা প্রসেসটা মানে ড্র করতে চাই যে কিরকম হতে পারে, সেটা যদি আমরা দেখি যে ফার্স্টে আপনি হচ্ছে এখানে সিলেক্ট করলেন, যে আপনি চিপস নেবেন, তার মানে সে মেশিনটা এক্সপেক্ট করতেছে যে আপনি সেখানে 15 টাকা দিবেন। এখন 15 টাকা দিবেন এক্সপেক্ট করতেছে, আপনি প্রথমে এখানে ইনপুট হিসেবে দিলেন 5 টাকা। এবং সে কিন্তু আউটপুট হিসাবে স্টিল 0 দিবে। বেসিক্যালি 0 বলতে আপনার হচ্ছে নো চিপস। ওকে, তো এটা যদি শুধু নর্মাল আপনার কম্বিনেশনাল সার্কিট হতো, তাহলে এর পরে যখন আবার আপনি এর মধ্যে 5 টাকা দিতেন, সে কিন্তু ইনপুট হিসেবে 5 টাকাই সে দেখতো এবং তার আউটপুট হিসেবে সে সবসময় 0 দিত। আপনি যতই টাকা দিচ্ছেন ততই এখানে সে হচ্ছে 0 দিত। কিন্তু যেহেতু এখানে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে কাজ করতেছি, সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে এখানে জিনিসটা এমন হবে যে আপনি এই যে ইনপুটে কয়েন বক্সের মধ্যে 5 টাকা ইনপুট হিসেবে দিচ্ছেন, সে তার মধ্যে একটা স্টেট টার্ম টার্ম হিসাবে সে রাখবে। সেই স্টেটে তার আগে ছিল হচ্ছে 0। ঠিক আছে, তার আগে ছিল হচ্ছে তার মানে তার কাছে আছে হচ্ছে 0, 0 অবস্থায় তার কাছে 0 টাকা ছিল যখন আপনি কোনো ইনপুট দেননি। তো এটাকে আমরা বলতেছি লেটস সে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট। মানে তার প্রেজেন্টলি তার মধ্যে কোনো ইনপুট দেওয়া হয়নি, তার মধ্যে টাকা আছে 0। যখন আপনি ইনপুট হিসাবে তার মধ্যে 5 টাকা দিচ্ছেন, তার নেক্সট স্টেট কি হয়ে যাওয়া উচিত? 5 টাকা, তাই তো? তো তার কাছে যেহেতু 0 টাকা আছে, তার আউটপুট হিসেবে কোনো টাকা তাকে সরি কোনো চিপস আপনাকে দেয় নাই। এরপরে আপনি হচ্ছে সেকেন্ড বার তাকে 5 টাকা ইনপুট দিলেন। এখানে প্লাস দেওয়া বেটার যে আপনি সেকেন্ড বার এখানে 5 টাকা ইনপুট হিসেবে দিলেন। এখন যেহেতু আপনি 5 টাকা ইনপুট হিসেবে দিছেন, তার মানে আপনার কিন্তু আগে থেকেই 5 টাকা ছিল, তাই না? 5 টাকা যেহেতু আগে থেকেই ছিল, আপনার কিন্তু প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে 5 টাকা, কারণ আগেই আপনার দেওয়া ছিল। এবং আপনি আপনি যেহেতু এখন আবার 5 টাকা দিচ্ছেন, আপনার নেক্সট স্টেট কি হওয়া উচিত? 10 টাকা। ঠিক আছে, কিন্তু স্টিল তো আপনার কাছে প্রেজেন্টলি 5 টাকাই আছে, তার মানে আপনার আউটপুট কিন্তু এখানে স্টিল 0 হবে। কিন্তু আপনি যদি আবার এখানে 5 টাকা এন্ট্রি করেন, তার মানে আপনার প্রেজেন্ট স্টেটে আপনার কাছে আছে কত এখন? 10 টাকা আছে, তাই না? এবং আপনার নেক্সট স্টেট কি হবে? 15 টাকা, তাই না, যেহেতু আপনি লাস্ট 5 টাকা দিচ্ছেন। তো তার কিন্তু প্রেজেন্ট এখন 10 টাকাই আছে, কিন্তু তার নেক্সট স্টেট হিসাবে 15 টাকা আসবে। যেহেতু তার কাছে এখন 10 টাকা আছে, তার আউটপুট হিসাবে আমি হচ্ছে 0ই দিলাম। কিন্তু এর পরে নেক্সট স্টেটেই সে কি করবে? আপনাকে চিপস দিয়ে দিবে। এই আম, আপনার সিকোয়েন্সটা বুঝছেন কিনা বল? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তার মানে এই হচ্ছে আমাদের মানে জাস্ট সিম্পল লজিক, যেটা আমরা হচ্ছে মানে মাথার মধ্যে চিন্তা করতেছি যে এইরকম কোন একটা সিস্টেম থাকা উচিত, যে সিস্টেমের মাধ্যমে আপনার হচ্ছে আমার ভেন্ডিং মেশিনটা অপারেট করবে। যে আমার যে পাস্ট যে একটা স্টেট আছে, সেই স্টেটটাকে সে হচ্ছে স্টোর করে রাখবে এবং প্রত্যেকবার যখন আমি একটা করে ইনপুট দিচ্ছি, তার স্টেটটাকে সে হচ্ছে চেঞ্জ করে ফেলবে, তাই না? এবং চেঞ্জ করতে করতে যখনই তার হচ্ছে প্রেজেন্ট স্টেটটা
আমার ডিজায়ার্ড স্টেটের কাছাকাছি চলে যাবে, তখনই সে আউটপুট হিসাবে 1 দিয়ে দিবে। ওকে, 1 দিবে, অথবা আপনার হচ্ছে যেটা মানে আপনার এক্সপেক্টেড ভ্যালু, সেই এক্সপেক্টেড ভ্যালুটা দিয়ে দিবে। তো এই যে এই আমরা প্রসেসটা করলাম, এই প্রসেসটাকে অ্যাচিভ করার জন্য আমার এইরকম টাইপের একটা স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচারটা এটাকে কিভাবে অ্যাচিভ করতেছে আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। তো প্রথমে যে জিনিসটা আমরা ইজি জিনিসটা যেটা হচ্ছে আমরা বলে নেই, সেটা হচ্ছে যে আপনার এইখানে একটা ফ্লিপ ফ্লপ আছে, তাই না? ফ্লিপ ফ্লপের কাজ কি? যখন আপনার এখানে ক্লক সিগন্যালের কোনো পজিটিভ এজ আসবে, যদি এটা পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ হয়, তাহলে যখনই ক্লকের পজিটিভ এজ আসবে, তখন তার কাজ হচ্ছে এই ইনপুটে যা ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটাকে আউটপুটে নিয়ে যাওয়া। যদি এটা ডি ফ্লিপ ফ্লপ হয়ে থাকে, আমরা ধরেন যে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলতেছি, তো তার মানে কি করবে, সে তার ইনপুটে যে স্টেট আসতেছে সেই স্টেটটাকে আউটপুটে পাস করে দিবে একটা ক্লক পালস আসার পরে। ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আমরা যে জিনিসটা বলতে পারি, এই প্রপার্টির কারণে, ফ্লিপ ফ্লপের এই প্রপার্টির কারণে, ফ্লিপ ফ্লপ কিন্তু এট এ টাইমে দুইটা ভ্যালু ধরে রাখতে পারে। তার ইনপুটের ভ্যালুও সে ধরে রাখতে পারে, আউটপুটের ভ্যালুও ধরে রাখতে পারে, তাই না? যখন মানে ধরেন যখনও ক্লক পালসের পজিটিভ এজ আসেনি, যখন ধরেন তার ভ্যালু ছিল 0, তখন কিন্তু তার এমনও হইতে পারে ইনপুটে ছিল হচ্ছে 1, আউটপুটে ছিল হচ্ছে 0। তার মানে কি, সে এট এ টাইমে দুইটা স্টেট ধরে রাখতেছে। যখনই পজিটিভ পালস আসে তখন কি করে, সে তার ইনপুটের ভ্যালুটাকে আউটপুটে পাস করে দেয়। ওকে, তার মানে এই যে ক্লকের পজিটিভ এজ পাওয়ার পরে আপনার এখন আউটপুটে আসবে, চলে আসবে 1, তাই না? সিমিলারলি এর পরের যখন ক্লক এজ আসতেছে, তখনও সেম ঘটনা, যে আপনার এখানে ডিফারেন্ট কিছু থাকতেই পারে। ঠিক আছে, বাট জিনিসটা হলো যে আপনার এই ক্লক পালসটার পজিটিভ এজ যখন পাচ্ছেন, তখন এই ভ্যালুটা এখানে চলে আসবে। তো ফ্লিপ ফ্লপরা যেটা করতে পারে সেটা হলো যে তার ইনপুট এবং আউটপুটের মধ্যে দুইটা ডিফারেন্ট ভ্যালু এট এ টাইমে ধরে রাখতে পারে, এবং যখন আপনি আপনার ক্লক সিগন্যাল দিবেন, তখন সে ইনপুটটাকে আউটপুটের মধ্যে পাস করে দিতে পারে। ঠিক আছে? তো এই প্রপার্টিটা আমরা হচ্ছে ইউজ করব কিভাবে, যে আমরা ধরে নিব যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুটে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তার প্রেজেন্ট স্টেট, আর তার ইনপুটে যে ভ্যালুটা থাকবে এটাকে বলতেছি আমরা নেক্সট স্টেট। কেন বলতেছি এটা একটু পরে বেশি মেক সেন্স করবে। ঠিক আছে, কারণ মনে হতে পারে সিকোয়েন্স তো উল্টা, যেহেতু আগে এটা আসতেছে এটাকেই প্রেজেন্ট স্টেট বলা উচিত, এটা যেহেতু পরে আসতেছে এটাকেই নেক্সট স্টেট বলা উচিত, তাই না? এটা তো আসলে আহ মানে মনে হচ্ছে রিভার্স, কিন্তু এটা এইভাবে লেখার একটা স্পেসিফিক কারণ আছে। তো এখানে জিনিসটা চিন্তা করেন, যে যদি আমরা ভেন্ডিং মেশিনের এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি, এখানে লেটসে আমি হচ্ছে 5 টাকা ইনপুট হিসাবে দিছি। ওকে, তো 5 টাকা যদি আমি এখানে ইনপুট হিসাবে দেই, ইনিশিয়াল অবস্থায় আমার এই আউটপুট এবং ইনপুট লেটসে আমাদের হচ্ছে মানে আউটপুটের ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে আমাদের 0 ছিল। তার মানে তার এখন প্রেজেন্ট স্টেট হচ্ছে 0, তার কাছে এখন কোনো কিছু নাই। যখন আমি এখানে ইনপুট হিসেবে 5 টাকা দিছি, দেখেন তো এই 5 টাকাটা কম্বিনেশনাল সার্কিট তো সাথে সাথেই কাজ করে, তার মানে এখানে যখন আপনি 5 টাকা দিবেন, তার দেখেন নেক্সট স্টেটে কি হয়ে গেছে, 5 টাকা হয়ে গেছে না? ওকে, মানে ধরে নেই যে এখানে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে কিছু নাই, জাস্ট ইনপুটে যা আসতেছে সে আউটপুটে পাস করে দিচ্ছে। তো তার মানে আপনার এখানে ইনপুটে যদি 5 টাকা থাকে, তাহলে আপনার নেক্সট স্টেট হিসেবেও 5 টাকা আসতেছে। এখন সুবিধাটা কি, যখন আপনি এখানে ক্লকের পজিটিভ এজ দিবেন, এখানে একটা ক্লক পালস দিবেন, এই ক্লক পালসটা কি করবে বলেন তো, এই যে আপনার যেটা নেক্সট স্টেট হওয়ার কথা ছিল সেটাকে কি করে দিবে, সে প্রেজেন্ট স্টেটে পাস করে দিবে। তার মানে এই যে আপনি 5 টাকাটা এন্টার করে দিছিলেন, এটা সে হচ্ছে পাস করে দিছে প্রেজেন্ট স্টেটের কাছে, এবং সেই প্রেজেন্ট স্টেটটা হয়ে গেছে এখন 5 টাকা। এখন এই সেকেন্ড কম্বিনেশনাল লজিকটা কি করতেছে, সে চেক করতেছে
যে এখানে কি আমার 15 টাকা হইছে, মানে আমার কি প্রেজেন্ট স্টেটে 15 টাকা আছে, যদি না থাকে তাহলে আউটপুট হচ্ছে জিরো। ওকে, যেহেতু আউটপুট জিরো, সে হচ্ছে আবার এই যে 5 টাকা যে আমার এখানে প্রেজেন্ট স্টেটে আছে, এখন এখন আমার কাছে আছে, সেইটাকে সে আবার পাস করে দিচ্ছে এই কম্বিনেশনাল লজিক সার্কিটে। তাহলে এই কম্বিনেশনাল লজিক সার্কিটে কত আছে, 5 টাকা আছে। তাহলে আপনি যদি এখন ইনপুটে আবার একটা 5 টাকা দেন, তাহলে দেখেন এখন এই কম্বিনেশনাল লজিক কি করবে, এই 5 টাকা আর এই 5 টাকাকে মিলে নেক্সট স্টেপটাকে কি করে দিবে, 10 টাকা, তাই না? সে কিন্তু আপডেট করলো, কার উপর বেস করে আপডেট করলো, যে আমার ইনপুটে কি দেওয়া আছে প্লাস আমার আগে কি ছিল। এটাই তো আপনার হিস্টোরি, এই পার্টটাই আপনার হচ্ছে হিস্টোরি। তো এই হিস্টোরিটা নিয়ে সে হচ্ছে প্রেজেন্টের সাথে অ্যাড করে সে আপডেট করলো যে আমার নেক্সট স্টেট এটা হওয়া উচিত। এখন এটাকে কেন নেক্সট স্টেট বলা হচ্ছে, হোপফুলি এখন বুঝতে পারছেন। কারণ কি, যখন আপনি এখানে আবার একটা ক্লক পালস দিবেন, এই নেক্সট স্টেটটাই হয়ে যায় আমার পরে প্রেজেন্ট স্টেট। তার মানে সে হচ্ছে মানে জিনিসটা এমন ভাবে কাজ করতেছে যে এইটা আপনার প্রেজেন্ট স্টেট, এই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে এবং ইনপুটের উপর ডিপেন্ড করে আপনি যে ভ্যালুটা দিবেন সেটা তো অবশ্যই নেক্সট স্টেট হবে, তাই না? পরেরটা হবে। এবং এই ফ্লিপ ফ্লপ কি করতেছে, এই ফ্লিপ ফ্লপটা করতেছে প্রত্যেক ক্লকে যে এই নেক্সট স্টেটকে প্রেজেন্ট স্টেটে অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে এখন যে এখানে 10 টাকা আসলো, তার মানে এখানে এখন কত চলে আসবে, 10 টাকা চলে আসবে। এখনো স্টিল কিন্তু এটা 15 টাকা হয়নি, তার মানে স্টিল এখানে আমার দিবে হচ্ছে জিরো। তারপরে আবার এই 10 টাকাটা এখানে পাস করে দিবে। তার মানে এখন কত আছে, এখন এখানে 10 টাকা আছে, এখানে যদি আরো 5 টাকা দেয়, এটা এখন নেক্সট স্টেট হয়ে যাবে কত, 15 টাকা। এখন 15 টাকা যখন এখানে ক্লকের আরেকটা পালস হবে, তখন এটা কি হচ্ছে, এইখানে এসে এটা 15 টাকা করে ফেলবে। 15 টাকা হয়ে গেলে তখন আমার জেড এর ভ্যালুটা 1 করে দিবে। তার মানে আপনাকে আপনার হচ্ছে ডিজায়ার্ড ম্যাটেরিয়ালটা দিয়ে দিবে। ওকে, তো এই ক্লক এর যে পজিটিভ এজের কথাগুলো বলতেছিলাম, এটাকে আপনারা ভাবতে পারেন যে কেউ একজন 5 টাকা এন্টার করতেছে এবং একটা এন্টার বাটন ক্লিক করতেছে, এইরকমই আর কিছু না। ঠিক আছে, মানে সে হচ্ছে এন্টার দিয়ে তার স্টেটটাকে চেঞ্জ করে দিচ্ছে প্রত্যেকটা। আচ্ছা বলেন, এই সিকোয়েন্স নিয়ে কি আরো কোনো কোশ্চেন আছে কিনা? এটা খুবই ভালো করে বুঝতে হবে, যদি এটা বুঝতে পারেন তাহলে হোপফুলি বাকি যতই এফএসএম এর প্রবলেম থাকুক সবই জাস্ট এটারই একটা জাস্ট স্লাইটলি ইলাবোরেটেড ভার্সন, আর কিছুই না। বাট ফান্ডামেন্টালি এরপর থেকে যতগুলোই আপনি পড়বেন এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন, সবার কোর স্ট্রাকচার হচ্ছে এটাই। Okay, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো কোশ্চেন নাই এটাতে। ওকে, তাহলে এখানে যেটা আমরা বুঝলাম, যে যে কোনো একটা স্টেট মেশিনের ক্ষেত্রে আমার একটা পার্ট থাকবে যেখানে আমার স্টেট চেঞ্জ হবে, এটাকে আমরা বলতেছি স্টেট চেঞ্জ। এবং বারবার খেয়াল রাখতে হবে এটার আউটপুটটা অবশ্যই প্রেজেন্ট স্টেট, এটার ইনপুটটা হচ্ছে নেক্সট স্টেট। ঠিক আছে, এবং আমার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে যখন আমি আউটপুটটা দিচ্ছি, তখন আমার হচ্ছে এখানে একটা কম্বিনেশনাল সার্কিট লাগতে পারে। ঠিক আছে, এখানে একটা কম্বিনেশনাল সার্কিট লাগতে পারে, যেটা কি করবে, আপনার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আপনাকে আউটপুট দিয়ে দিবে। আর এখানে আর একটা কম্বিনেশনাল সার্কিট কি করে, বেসিক্যালি এটা হচ্ছে তার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে এবং ইনপুটের উপর ডিপেন্ড করে। এই ব্লকের মধ্যে কিন্তু প্রেজেন্ট স্টেট যাচ্ছে প্লাস ইনপুট যাচ্ছে, এই দুটার উপর ডিপেন্ড করে সে নেক্সট স্টেটকে ডিটারমাইন করে। তো আমাদের ডিজাইন যখন আমরা করব কোন একটা এফএসএম, আমাদের টার্গেট থাকে বেসিক্যালি ডিটারমাইন করা যে এখানে আমার হাউ মেনি ফ্লিপ ফ্লপ, মানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে আমার। আমি তো দেখাইছি এখানে একটা ইউজ করে, কিন্তু এখানে কি একটা হলে এনাফ হবে নাকি আমার মাল্টিপল লাগতে পারে, সেটা আমাকে এখানে ডিটারমাইন করতে হবে। প্লাস আমাকে খুঁজে বের করতে হবে যে এই কম্বিনেশনাল সার্কিটের এক্সপ্রেশন কি হবে, এই কম্বিনেশনাল সার্কিটের এক্সপ্রেশন কি হবে। কারণ আপনার প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী হইতে পারে এখানে ডিফারেন্ট টাইপের কম্বিনেশনাল সার্কিট আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিজাইনিং প্রসেসের কাজ। হ্যাঁ, ফ্লিপ ফ্লপের অ্যামাউন্ট বের করা,
এই দুটো কম্বিনেশনাল সার্কিটকে খুঁজে বের করা। ওকে, তো এখানে যেমন একটা এক্সাম্পল টাইপের আপনাদের দেওয়া আছে, এখানে জাস্ট আপনাদের দেখানো আছে দুইটা ফ্লিপ ফ্লপ, এবং এগুলোকে আমরা ধরে নেই ডি ফ্লিপ ফ্লপ, এবং এখানে একটা কম্বিনেশনাল সার্কিট আছে, এখানে একটা কম্বিনেশনাল সার্কিট আছে। ঠিক, ওকে। তো তাহলে আমরা এখন যেহেতু মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে, এখন আমরা একটা এক্সাম্পল করে আমরা হচ্ছে এই সব কিছুকে বোঝার চেষ্টা করি যে কিভাবে এগুলো আমরা ডিজাইনিং করব। আচ্ছা, তো এখানে যেমন আপনার একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, যে আপনাকে বলা আছে যে আপনার সিস্টেমের মধ্যে একটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে। তার মানে এখানে জাস্ট একটা ইনপুট আছে ডাব্লিউ, একটা আউটপুট আছে হচ্ছে জেড। এবং এখানে বলছে যে এই সার্কিটের মধ্যে যত কিছুই আপনার হয় সবকিছুই আপনার হচ্ছে ক্লকের পজিটিভ এজে হয়। তার মানে এটা একটা সিনক্রোনাস ডিভাইস, এবং এখানে যেই আপনার মেমোরি এলিমেন্ট আছে সেই মেমোরি এলিমেন্টটা হবে হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। তার মানে এখানে অবশ্যই এটাকে পজিটিভ এজ ট্রিগার কোন একটা এলিমেন্ট নিতে হবে। ওকে, তারপরে আপনাকে বলছে যে আপনার আউটপুট জেড, যেটা আমাদের হচ্ছে এখানে আউটপুট, এটা ওয়ান হবে তখনই যখন আমার টু ইমিডিয়েটলি প্রসিডিং ক্লক সাইকেলস দ্য ইনপুট ডাব্লিউ ইকুয়ালস টু ওয়ান। তার মানে এটা বুঝাইছে যে আপনার ইনপুট তো আসতেছে, এখানে এখানে ইনপুট আপনার যেহেতু ডাব্লিউ, এখানে কোনো সময় ওয়ান আসবে কোনো সময় জিরো আসবে, তাই তো? কিন্তু যেহেতু আপনার এখানে একটা মানে এখানে যে প্রবলেমটা আপনাকে দিচ্ছে সেটা বলছে যে আপনার তো ইনপুট হিসাবে ওয়ান অথবা জিরো কন্টিনিউয়াসলি আসতেছে, তাই তো? কিন্তু যখন আপনার কনজিকিউটিভ দুইবার ওয়ান চলে আসবে ইনপুট হিসাবে, তখন আপনার আউটপুট হবে ওয়ান। ঠিক আছে, তার মানে ধরেন আমি এখানে একটা এইরকম একটা টাইমিং ডায়াগ্রাম নিলাম, এইরকম একটা টাইমিং ডায়াগ্রাম নিলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট ডাব্লিউ। তাহলে এই ইনপুট ডাব্লিউ তে প্রথমে কি আসছে? জিরো। ঠিক আছে, তো আমাদের জিরো আসলে তো আউটপুট অবশ্যই এখানে জিরো হবে। তারপরে আমার ইনপুট আসছে হচ্ছে ওয়ান। এখন এখানে কয়টা ওয়ান আসছে? আমরা বলছিলাম যে পরপর যদি দুইটা ওয়ান আসে তখন ওয়ান হবে, কিন্তু এখানে জাস্ট একটা ওয়ান আসছে, তার মানে আউটপুট কিন্তু স্টিল জিরো। এখন এই যে একটা ওয়ান আসছিল তারপরে কিন্তু আবার জিরো চলে আসছে, তার মানে দুইটা ওয়ান হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আউটপুট আবার জিরো, এখানে আবার একটা ওয়ান, আউটপুট জিরো, একটা জিরো, এখানেও আউটপুট জিরো, এখানে একটা ওয়ান আছে, তাও কিন্তু আউটপুট জিরো হবে। কিন্তু এই যে এই পরেরটাতে দেখেন, আমার প্রিভিয়াসলি একটা ওয়ান আসছিল, তার ইমিডিয়েটলি পরে আমার আরেকটা ওয়ান চলে আসছে। তার মানে এই যে এই দুইটাকেই বলা হচ্ছে যে ইমিডিয়েটলি প্রিসিডিং ক্লক সাইকেলের মধ্যে আমার ওয়ান আসা, মানে পর পর দুইটা ওয়ান আসছে। পরপর যেহেতু দুইটা ওয়ান আসছে, এই সময় আপনার আউটপুটটা হয়ে যাবে ওয়ান। তারপরে দেখেন আবার জিরো চলে আসছে, এই জিনিসটা আবার জিরো হয়ে যাবে। প্রবলেম স্টেটমেন্টটা বুঝছেন? তো এই যে যদি আপনার শুধুমাত্র ওয়ান ডিটেক্ট করতে বলতো, তাহলে এটা কিন্তু জাস্ট নর্মাল কম্বিনেশনাল সার্কিট দিয়ে ইজিলি করা যেত। কিন্তু এখানে আপনাকে বলছে যে আপনার পর পর দুইবার যদি ওয়ান আসে, তার পরের বারে আপনার আউটপুট হয়ে যাবে ওয়ান। তার মানে আপনাকে কিন্তু এই যে হিস্টোরি রাখতে হচ্ছে, আপনাকে জানতে হচ্ছে আগে আমার কি ছিল এবং এখন আমার কি আছে, তার উপর ডিপেন্ড করে আপনি আপনার আউটপুটটা চেঞ্জ করবেন নেক্সট সাইকেলে। তো এই যে আপনার যেহেতু মেমোরি লাগতেছে, এটাকে অবশ্যই আমরা একটা সিনক্রোনাস মেশিন হিসেবে চিন্তা করতে পারি, এবং সিনক্রোনাস মেশিনকে অবশ্যই এফএসএম দিয়ে ডিজাইন করা যায়। ঠিক আছে, তো এখানে একটা আপনাদের টাইমিং ডায়াগ্রামেরই নিউমেরিক্যাল ভার্সন দেওয়া আছে, তো এটা দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। আমি অলরেডি দেখাইছি এটারই একটা পার্ট, বাট আবার এখানে দেখাচ্ছি যে ইনিশিয়ালি আপনার আউটপুটও জিরো ছিল, ইনপুটও জিরো ছিল, তারপরে ওয়ান আসলো, যেহেতু একটা ওয়ান আসছে আপনার আউটপুট কিন্তু স্টিল জিরো। আবার জিরো আসছে, আউটপুট জিরো, একটা ওয়ান আসছে, তাও আউটপুট জিরো। যখন দুইটা ওয়ান চলে আসছে, তার পরের সাইকেলে আপনার আউটপুটকে সে ওয়ান করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে আবার যখন জিরো চলে আসছে, এখানে জিরো, একটা ওয়ান আসছে, জিরো। যখন দুইটা ওয়ান হয়ে গেছে, তখন কিন্তু আউটপুট হিসেবে ওয়ান দিয়ে দিছে।
এইটার পরে যখন আবার ওয়ান আসছে, তাও কিন্তু আমি বলতে পারি যে কনজিকিউটিভ দুইটা ওয়ান আসছে, তাই না? এটাকেও তো আমরা কনজিকিউটিভ দুইটা ওয়ান বলতে পারি। তখনও কিন্তু আউটপুট ওয়ান। তারপরে যখন জিরো চলে আসছে আবার জিরো, আর যদি আরো ভ্যালু থাকে এটা হচ্ছে সেই হিসাবে আমরা ড্র করলাম। ওকে, তো এই যে আমরা ড্র করলাম এটা কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। তো জিনিসটা হলো যে এই টাইমিং ডায়াগ্রাম যে আপনাকে ড্র করতেই হবে এমন নেসেসারি না, এটা কিন্তু প্রবলেমটাকে সলভ করার জন্য আপনার কোনো রিকোয়ারমেন্ট না যে এটা ড্র করতে হবে। এটা আমরা ড্র করি এই জন্যই যেন আমরা একটা হচ্ছে আইডিয়া পাই যে আমার যে লজিকটা এখানে বলছে বা যে প্রবলেমটা বলছে এই প্রবলেমটা কি আমরা বুঝতেছি কিনা, এটাকে ম্যাচ করার জন্য আমরা অনেক সময় এখানে এরকম ড্রয়িং করি, কারণ এই ড্রয়িং এর মধ্যে কিন্তু সব ধরনের কেস হয়তো আসে না। ওকে, তো স্যার, এইটা হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার T6 T7 T8 ওই পার্টটা একটু বলবেন। T6 T7 এর দুইটা ওয়ান একসাথে আসলো, তারপর ওয়ান হলো, হ্যাঁ, জিরো তারপরে থেকে ওয়ান। তারপরে ওয়ান হলো। হ্যাঁ, তারপরে টানা তিনটা একসাথে ওয়ান হলে সমস্যা নেই, মানে আমরা দুইটা দুইটা করে ধরবো এই ক্ষেত্রে। না না, জিনিসটা হচ্ছে যে আমি দেখতেছি কি আপনার প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে টু ইমিডিয়েট প্রিসিডিং, মানে আপনার যে ভ্যালুটা আপনি এখন এন্টার দিচ্ছেন আপনি চেক করতেছেন এই ভ্যালু এবং তার আগের ভ্যালু। বুঝছেন, তার আগে কি আসছে এটা তো আমরা চেক করতেছি না। বুঝতে পারছেন জিনিসটা? মানে আপনার প্রবলেম স্টেটমেন্টেই বলতেছে যে আপনার যদি এখন ওয়ান আসে এবং তার আগের ভ্যালুটা যদি ওয়ান আসে, দুইটা যদি পরপর আসে তাহলে আপনার আউটপুট ওয়ান। তার আগে ওয়ান আসছে না জিরো আসছে এটা তো আমরা কেয়ারও করি না, তাই না? আমরা ইমিডিয়েটলি দুইটা দেখতেছি। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। ওকে, যেমন ধরেন আপনার যদি ইমিডিয়েটলি তিনটা দেখতে বলা হতো যে আমার ইমিডিয়েটলি তিনটা পরপর যদি ওয়ান আসে তাহলে আমার আউটপুট ওয়ান হবে, যদি এরকম কোন একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকে। আচ্ছা, একটু দেখেন। যদি আমাকে বলতো যে পরপর তিনটা ওয়ান আসলে আমার আউটপুট ওয়ান হবে, এরকম একটা সিনারিও দেখাও, তাহলে যদি আমার ইনপুটের সিকোয়েন্স থাকে এরকম জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান, এরকম যদি একটা ইনপুট সিকোয়েন্স থাকে, তাহলে দেখেন এটার জন্য তো অবশ্যই জিরো আসবে, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, এখানেও জিরো আসবে, এখানেও জিরো আসবে, এইখানে গিয়ে চলে আসবে ওয়ান, তাই না? কারণ পরপর তিনটাতে আমার হচ্ছে ওয়ান আসছে। যখন এর পরেরটাতে ওয়ান আসতেছে, এই ওয়ানটা হচ্ছে এইটার ইমিডিয়েটলি আগের দুইটাকে চেক করবে। যেহেতু এই দুইটাতে ওয়ান আসতেছে তার মানে আউটপুট ওয়ান। তারপরে যখন এই ওয়ানটা নিয়ে কথা বলবো তখন এ তার আগের দুইটাকে চেক করবে, ইমিডিয়েটলি আগের দুইটাকে চেক করবে, সেখানেও ওয়ান আছে তার মানে ওয়ান। এরপরে যখন ডিরেক্টলি জিরো চলে আসলো তার মানে সিকোয়েন্স ব্রেক, এরপরে জিরো চলে আসবে সবগুলো। ঠিক আছে, বুঝতে পারছেন? হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা, না ঠিক আছে, গুড কোশ্চেন। এবার আমরা যে এই আমাদের যে প্রবলেমের প্যাটার্ন গুলো যেহেতু আমরা এখন বুঝে গেছি, এরপরে যেটা নতুন জিনিস আমরা এখন শিখবো, যে নতুন জিনিসটা আমাদের ড্র করতে হবে এফএসএম এর ক্ষেত্রে, মানে এটা কিন্তু একটা এফএসএম এর প্রবলেম অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা একটা ফাইনাইট স্টেট মেশিনের ডিজাইন প্রবলেম। আমাকে এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেটা হচ্ছে এই কাজগুলো করতে পারে। তো এই ডিজাইন প্রসেসের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম বলে একটা টার্ম আছে, এই স্টেট ডায়াগ্রামকে ড্র করা। ওকে, তো এই স্টেট ডায়াগ্রাম দেখে অনেক ইন্টিমিডিয়েটিং মনে হচ্ছে, বাট এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে ম্যানুয়ালি ড্র করে দেখাই, তারপরে আমরা হচ্ছে পুরোটা দেখব। তো এই স্টেট মেশিনের ক্ষেত্রে আমরা যেটা আম, এই শিখে আসলাম এখানে, যে আমাদের কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হলো প্রেজেন্ট স্টেট এবং একটা হচ্ছে নেক্সট স্টেট। এই দুইটা জিনিস কিন্তু আমার সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস, কারণ প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আমার আউটপুট আসতেছে, এবং প্রেজেন্ট স্টেট এবং ডাব্লিউ এর উপর ডিপেন্ড করে আমার নেক্সট স্টেট আসতেছে। এই জিনিসটাই কিন্তু আপনার যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার পুরো সার্কিটটা ভালো মতো কাজ করবে। তো এখানে সেই আইডিয়াটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, যে আমার টাস্ক হচ্ছে ইমিডিয়েটলি দুইটা যদি ওয়ান আসে তাহলে আমার আউটপুট জেড ইকুয়ালস টু আমরা ওয়ান দিব, তাই তো? তো এখানে আমাদের স্টার্ট করতে হয় একটা স্টেট দিয়ে। আমরা ধরলাম যে সেটাকে হচ্ছে স্টেট এ।
এখন এই স্টেট এ বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন আপনি মেশিনটা যখন কোনো একটা কারণে আপনার মেশিনটা যদি আপনি রিসেট দিয়ে দেন অথবা কেবলই স্টার্ট করতেছেন, তখন সে হচ্ছে এই একটা স্টেটে ব্যাক চলে আসবে। ঠিক আছে, আপনার ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে যেমন এই রিসেট দিয়ে স্টেটে আসাটা হচ্ছে 0 টাকার স্টেটে আসা, মানে তার হচ্ছে এখন ইনপুট হিসেবে 0 টাকা আছে। তো এখানেও সেম জিনিসটা, যে তাকে একটা স্টেট ডিফাইন করলাম যে স্টেটে তার হচ্ছে সে অলওয়েজ ব্যাক করে চলে আসবে যদি আপনি মেশিনটাকে অফ করে দেন। ওকে, আচ্ছা, তো এই স্টেটকে আমি ধরলাম যে তখন আমার হচ্ছে এ, এবং এই অবস্থায় আমার আউটপুটও কিন্তু 0, জেড ইকুয়ালস টু আমার আউটপুটও 0 এই অবস্থায়। এখন এই অবস্থার পরে আমি এখন ইনপুট নেওয়া স্টার্ট করছি। লেটস সে আমার ইনপুট হিসাবে প্রথমে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা 0 দিলাম। তো ডাব্লিউ ইকুয়ালস টু যদি 0 দেই, আমার কি মানে আউটপুট আউটপুটে কোনো চেঞ্জ আসবে? মানে জেড কি কখনো মানে 1 হবে যদি আমার ইনপুট হিসেবে 0 দেই? হবে না, তাই না? কারণ আমার তো লিস্ট একটা 1 লাগবে। তো যদি আমরা ডাব্লিউ ইকুয়ালস টু 0 দেই, আমি কি বলতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিলে আসলে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ব্যাক করলাম? ঠিক আছে, মানে এটা ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে জিনিসটা চিন্তা করলে বলতে পারেন যে আপনার ইনিশিয়ালি 0 টাকা ছিল, আপনি এখানে এন্টারও করছেন 0 টাকা, তাহলে আপনার তো কোনো লাভ হয়নি, তাই না? আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় চলে আসছেন। তো আমরা হচ্ছে যদি ডাব্লিউ ইকুয়ালস টু 0 দেই, আমি যে স্টেটে ছিলাম সেই স্টেটেই ব্যাক করব। কিন্তু এখন যদি আমি ডাব্লিউ ইকুয়ালস টু 0 না দিয়ে ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিতাম, তাহলে কি হতো? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু যদি আমি 1 দিতাম, তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে চিন্তা করেন, আপনার কিন্তু অলরেডি আপনার কাছে একটা 1 আছে, তাই না? আপনার শুধুমাত্র আরেকটা 1 লাগে। তো আপনার কিন্তু একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই না? যেমন ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এই জিনিসটা হচ্ছে অ্যানালগাস টু যে আপনি এখানে 5 টাকা এন্টার করছেন, তার মানে কি আপনার কাছে কিন্তু এখন 0 টাকা নাই, আপনার কাছে কিছু একটা আছে। তো এই যে কিছু একটা আছে, এটা তো আসলে আপনার স্টেট এ তে থাকা অবস্থায় তখন আপনার কাছে কিছু ছিল না। মানে স্টেট বলতে বোঝাচ্ছে আপনার এখন অবস্থাটা কি। ঠিক আছে, তো যেহেতু আপনি একটা 1 দিচ্ছেন, এন্টার মানে এন্টার করছেন, আপনার কিন্তু আগের থেকে অবস্থাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে, এটাকে বোঝার জন্য আমি একটা নতুন স্টেট এখানে ড্র করব, সেই স্টেটটাকে আমি বলতেছি বি। এই স্টেট বি তে কিন্তু আউটপুট স্টিল 0, আপনার কিন্তু এখনো আউটপুট হিসেবে সে 0ই দিবে। কিন্তু আমরা এখানে এটাকে আলাদা স্টেট হিসেবে কেন দেখাচ্ছি? কারণ আমি জানি যে আমার কাছে একটা 1 আছে। ঠিক আছে, আমার কাছে একটা 1 আছে। তো আমার অবস্থা কিন্তু স্টেট এ এর থেকে বেটার। দেখেন, এটা কি বুঝতে পারছেন এতটুকু যেটা করলাম? আচ্ছা, তো আমরা তাহলে কিন্তু স্টেট এ তে থাকা অবস্থায় মানে আমরা যখন আমাদের কাছে যখন কিছুই ছিল না, তখন আমার কাছে 0 দিলে কি হয় আর 1 দিলে কি হয় আমি সেটা দেখলাম। মানে বেসিক্যালি আমি সব ধরনের ইনপুট কম্বিনেশন এখানে চেক করলাম। আমার কাছে যেহেতু ইনপুট একটাই, তাহলে হয় আমাকে 0 দিতে হবে, না হয় 1 দিতে হবে। তো দুইটাই দিলে আমার কি অবস্থা হয় সেটা আমি এখানে আসলে চেক করে ফেললাম। এরপরে আমরা এখন স্টেট বি তে আসি। এই যে আমার কাছে এখন একটা 1 আছে অলরেডি, আমি তো এই অবস্থায় আছি যে আমার কাছে একটা 1 আছে। এর পরের স্টেটে, এর পরের যে বক্সটা আছে মানে এই 1 এর ইমিডিয়েটলি পরে যদি আমি এখানে 0 দেই, তাহলে কি হবে বলেন তো? আমার স্টেটটা কি থাকবে আগের মতো? এর পরে যদি আপনি 0 দেন, চিন্তা করে দেখেন, আপনার কাছে যে 1 এর যে অ্যাডভান্টেজটা ছিল সেই অ্যাডভান্টেজটা চলে গেল না? আপনার কাছে একটা এক্সট্রা 1 ছিল, কিন্তু এখন আপনার কাছে সেই 1টাও নাই। তো জিনিসটা হবে কি, যদি আপনি ডাব্লিউ ইকুয়ালস টু 0 দেন, তাহলে আপনি আবার সেই স্টেট এ তে ব্যাক চলে যাবেন। তার মানে আপনার কাছে আবার কিচ্ছু নাই বেসিক্যালি। ঠিক আছে, আর এখানে না, মানে 5 টাকা হিসেব করলাম, তো ওটা আগে থেকে মেমোরিতে থাকার কথা না। কোনটা আরেকবার বলেন? মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1, আপনি বললেন এটা 5 টাকার মতো ধরলাম, তো পাঁচ হ্যাঁ, টাকা হ্যাঁ, আছে। তো হ্যাঁ, হ্যাঁ, 0 হ্যাঁ। যদি দেই আবার, তো মেমোরিতে 5 টাকা থাকার কথা না আবার। জিনিসটা এমন যে ধরেন হচ্ছে মানে এই জিনিসটা এমন বোঝাচ্ছে যে আপনি হচ্ছে
5 টাকা দিছে, 5 টাকা দেওয়ার পরের স্টেটে, মানে যদিও এটা আসলে অ্যানালজি, এটা যেটা 1 to 1 ম্যাচ করবে না, এখানে w = 0 দেওয়া মানে বোঝাচ্ছে যে আপনি হচ্ছে যেই 5 টাকা দিছিলেন, নেক্সট বার আপনি কি করছেন যে আপনি ওখানে আর কোনো টাকা দেন নাই। বেসিক্যালি আপনার যে টাকা দেওয়ার কথা ছিল আপনি ওখানে কিছুই দেননি। তার মানে যেহেতু কিছুই দেননি, তার মানে সে কি বুঝবে, যে সে বুঝবে যে আপনি এখান থেকে চলে গেছেন, তাই না, আপনি কিনতে চাচ্ছেন না। তো তখন সে হচ্ছে কি করবে, যে সে হচ্ছে আবার রিসেট করে দিয়ে হইতে পারে যে আপনাকে 5 টাকা ব্যাক দিয়ে দিবে, যেহেতু আপনি এখানে পরের টাকাটা দেননি। বুঝতে পারছেন? মানে যদি এটা না করে তার মানে কিন্তু সে সারাদিন এই 5 টাকার পরে এন্ট্রি, কোনো একটা ডাটা এন্টার করার জন্য সে ওয়েট করে থাকবে, কিন্তু সেটা তো আমরা মানে করতে চাই না, তাই না? বুঝতে পারছেন? যদিও এটা আসলে 1 to 1 অ্যানালজি মানে হবে না, কারণ ওইটা ডিফারেন্ট একটা কেস, এটা ডিফারেন্ট আরেকটা কেস, তাই না, দুইটার কাজ ডিফারেন্ট। বাট আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন যে আমার এখানে যদি আমি ব্ল্যাঙ্ক দেই, সে তো আসলে টাকা এক্সপেক্ট করতেছিল, কিন্তু সেখানে আমি কিছুই দেইনি, তো সে যেটা করবে সে ভাববে যে আমার তাহলে, সে মনে হয় এখন আর চাচ্ছে না জিনিসটা, তো আমি তাহলে মেশিনটাকে অফ করে দিই, তাই তো, এরকম আর কি জিনিসটা। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে যদি আমি 0 এন্টার দেই, সে আবার আগের স্টেটে ব্যাক চলে যাবে। কিন্তু যদি আমি এখানে এখন আরেকটা 1 দেই, মানে বেসিক্যালি w = 1 দিই এই পজিশনে, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার এখন কাছে দুইটা আছে 1, তাই না? তাহলে দুইটা যেহেতু 1 আছে, তার মানে তার স্টেট কিন্তু এখন আরো ইমপ্রুভ করে গেছে। তো যেহেতু আরো ইমপ্রুভ করে গেছে, সেটাকে আমরা আরেকটা সেপারেট স্টেট দিতে পারি, সেই স্টেটটাকে আমরা সি বললাম, এবং এই অবস্থায় তার আউটপুট হচ্ছে 1। ওকে, তার মানে আমার যদি w এখন 1 দেওয়া হয়, তাহলে আমার স্টেট সি তে চলে আসবে, যেখানে আমার আউটপুট হচ্ছে 1। ওকে, আচ্ছা, তার মানে এখন আমার কাছে কিন্তু আমরা স্টেট সি তে চলে আসলাম, যে স্টেট সি তে আমার কাছে এখন দুইটা 1 আছে, এখন আমার কাছে দুইটা 1 আছে। এখন আমরা এই দুইটা 1 এর পরে যে বিটটা আছে, এখানে যদি w = 0 আর w = 1 দিই, তার মানে আপনারা হয়তো প্যাটার্নটা দেখতে পারতেছেন। আমরা এক একটা করে স্টেট যখন নতুন করে পাচ্ছি, প্রত্যেকটা স্টেটের জন্য আমরা ইনপুট 0, মানে সব পসিবল কম্বিনেশন, ইনপুটের সব পসিবল কম্বিনেশন দিয়ে চেক করব যে আসলে আমার এখন স্টেট চেঞ্জ হবে না ওখানেই থাকবে। ঠিক আছে? তো এখানে যেমন আমাদের নতুন একটা স্টেট আছে, এখানেও আমরা চেক করব যে w = 0 দিলে কি হয়, w = 1 দিলে কি হয়। তো লেটস সে w = 0 দিলাম, তাহলে এখন কি হবে বলেন তো? রিসেট এটি ফেরত চলে যাবে স্টেট কোনটাতে ফেরত যাবে? এ। স্টেট এ তে, এক্স্যাক্টলি। সে কিন্তু স্টেট বি তে ফেরত যাবে না, সে স্টেট এ তে ফেরত যাবে, কারণ কি, তার তো এখানে যদি 0 যেহেতু চলে আসছে, এরপরে তো আর কনজিকিউটিভ 1 হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না, 0 চলে আসছে আপনার। তো এই জন্য আপনার হচ্ছে আমার ডিরেক্টলি আমরা স্টেট এ তে চলে যাচ্ছি। কিন্তু যদি w = 1 আসে, তখন কি হবে? আর ইমপ্রুভ হবে, তখন স্টেট নতুন একটা স্টেটে যাবে কি। তাই কি? আচ্ছা, আমরা যখন নতুন ইনপুট দিচ্ছি তখন আমরা কি চেক করতেছি, আমাদের এখন কি ইনপুট আছে এবং আগে কি ছিল, তাই না, এটাই চেক করতেছি। যখন আপনি w = 1 দিচ্ছেন, তখন আপনার এখন কয়টা 1 আছে আপনার কনজিকিউটিভ? কনজিকিউটিভ দুইটা 1 আছে না? তো কনজিকিউটিভ দুইটা 1 থাকা মানে কি, সেটাই তো স্টেট সি না? তার মানে কি, আপনি যদি আবার w = 1 দেন, সে কিন্তু স্টেট সি তেই আবার ব্যাক করবে। যতবার আপনি 1 দিবেন ততবার ওর সি তেই ব্যাক করবে, কারণ কি, আপনি তো চেক করতেছেন পর পর দুইটা, আপনার তো দুইটা 1ই আছে, আর তো কিছু আপনাকে দেখতে হবে না যে আর কতগুলো এখানে বামে ছিল বা ডানে ছিল, সেটা তো আপনি চেক করতেছেন না। ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখেন, এখন কিন্তু আমার আর নতুন কোনো স্টেট ক্রিয়েট হয়নি, যতগুলো স্টেট ছিল সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনি w = 0 বা 1 দুইটারই চেক করছেন। এই যে সবগুলোর যেহেতু চেক করা হয়ে গেছে এবং নতুন কোনো স্টেট নাই, আপনার স্টেট ডায়াগ্রাম ড্র করা শেষ। এটাই হচ্ছে আপনার ফাইনাল স্টেট ডায়াগ্রাম, এবং এটাই এক্স্যাক্টলি আপনার এখানে দেওয়া আছে। এখানে যদি চেক করে দেখেন, এই যে আপনার রিসেট করার সময় যে স্টেটটা আসবে,
সেই স্টেটে যদি 0 দেই তাহলে এখানেই ব্যাক করতেছে, যদি 1 দেই আমার নতুন একটা স্টেটে চলে আসতেছে। এই স্টেটে যদি 0 দেই আবার এখানে ব্যাক করবে, যদি 1 দেই নতুন একটা স্টেটে চলে আসতেছে। এই নতুন স্টেটে কিন্তু আউটপুট কিন্তু 1, এটা কিন্তু খেয়াল রাখবেন, আউটপুট অবশ্যই বলতে হবে, আউটপুটটা এখানে 1। তারপরে যদি আপনি এখানে 0 দেন আবার স্টেট এ তে চলে যায়, যদি আপনি 1 দেন তাহলে এই স্টেটেই সে থেকে যায়। ঠিক আছে, তাহলে একটু টাইম নিয়ে আরেকবার একটু দেখেন এই জিনিসটা, যে কোনো যদি কনফিউশন থাকে এখনই বলেন। মেইনলি আউটপুট আর ডাব্লিউ মানে ইনপুট এই দুটো একসাথে 1 হলে তখন যে ফেরত আসবে। না কেন, এটা কেন মনে হলো আপনার? স্যার আগে মানে স্টেপ এ থেকে স্টেপ বি তে গেলাম যখন, তখন তো ডাব্লিউ ওয়ান দুইবার আসছে, তখন কি আমি স্টেপ বি তে আবার ফেরত চাই? না, এটা আসলে সবগুলোই আসলে আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, মানে নট নেসেসারিলি যে আপনার আম, মানে সবসময় যে এইরকম স্ট্রাকচার আসবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, মানে এটা যদি এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাতে চাই, আহ, আচ্ছা, ধরেন যে আপনার এমন একটা কন্ডিশন বা এমন একটা সার্কিট ড্র করতে বা এমন একটা সিকোয়েন্স ডিটেক্টর বানাইতে বলছে, যে হচ্ছে আপনার যখন সিকোয়েন্সের মধ্যে 1 1 0 আসে তখন আপনার হচ্ছে আউটপুট হিসাবে সে 1 শো করে, এরকম। ঠিক আছে, মানে আপনার বেসিক্যালি যখন কনজিকিউটিভ ভাবে 3টা বিটে 1 1 0 আসবে তখন সে আউটপুটে 1 দিবে। প্রবলেমের স্টেটমেন্টটা তো বুঝতে পারছেন তাই না? তো এখন ধরেন যে আমার হচ্ছে আমার রিসেট বলে একটা স্টেটে আমি হচ্ছে রাখলাম, এখানে আমার কিছুই ছিল না, এটা স্টেট এ, এখানে আউটপুটও 0। তো এখানে যদি আমরা ডাব্লিউ ইকুয়ালস টু 0 দেই সে এখানেই ব্যাক করবে, কিন্তু ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিলে তার কাছে একটা 1 চলে আসছে, তার মানে সে এখন নতুন স্টেটে যাবে, এখানে আউটপুট কিন্তু স্টিল 0। তাহলে এখন এই যে নতুন স্টেট পাইলাম, এই নতুন স্টেটের মধ্যেও আমরা কি চেক করবো? ডাব্লিউ ইকুয়ালস টু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 1। তার মানে আপনার কাছে এখন একটা 1 আছে, এখন যদি এর পরের বিটটা 0 আসে সে কোন স্টেটে যাবে? এই এই স্টেটে ব্যাক করবে। কিন্তু এটার পরে যদি আমি এখন একটা 1 পাই তাহলে সে কি করবে? নিউ একটা স্টেট এসে নিউ একটা স্টেটে যাবে, ডাব্লিউ ইকুয়ালস টু 1 পেলে নতুন একটা স্টেটে যাবে, সেটা হচ্ছে সি, যেখানে স্টিল কিন্তু আউটপুট 0। ওকে, তো তার মানে এই যে নিউ স্টেট পাইলাম 1 1, এর মধ্যেও কিন্তু আমার ডাব্লিউ ইকুয়ালস টু 0, ডাব্লিউ ইকুয়ালস টু 1 চেক করতে হবে, তাই তো? তো ডাব্লিউ ইকুয়ালস টু যদি আমি 0 দেই তাহলে কি হবে বলেন তো? তার নতুন নিউ একটা স্টেটে যাবে নিউ একটা স্টেটে যাবে যেটা হচ্ছে ডি বললাম, এখানে আউটপুট কি হবে? 1। 1 হবে, তাই তো? এটা কখন আসতেছে? এটা আমার হচ্ছে যখন ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিচ্ছি। এখন যদি এখানে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু 0 এর জন্য চেক করছি, এবার যদি 1 এর জন্য চেক করি, বলেন তো এটা কোন স্টেটে যাবে? এখন সিতেই থাকবে। সি তেই থাকবে, তাই না? কারণ কি, তার কাছে এখনো দুইটা 1 আছে, তাই না? তো সে হচ্ছে এখানে যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই থাকবে। বুঝতে পারছেন তাহলে যে এই যে মাঝখানেও আপনার এখানে রোটেশন হইতে পারে, নট অলওয়েজ যে জেড ইকুয়ালস টু 1 এর জন্য হবে। বুঝতে পারছেন কি, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ আমাদের এই স্টেটের জন্য চেক করতে হবে, তাই না? এই স্টেটের জন্য কি আছে? 1 1 0 ছিল এই স্টেটে, এখন যদি আমি আবার 0 দেই সে কোথায় চলে যাবে বলেন তো? ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিলে তার ওর দুইতেই থাকবে। দিলেই থাকবে, আপনার তো 1 0 0 যত হয়ে গেছে। সে অ্যাকচুয়ালি এ তে চলে যাবে, বেসিক্যালি আপনার তার কাছে আর কোনো কিছুই নাই। কিন্তু যদি এখন এখানে 1 চলে আসে, আপনার 1 1 0 ছিল, এখন আপনার কাছে 1 আসছে, তাহলে এখন কোন স্টেটে যাবে বলেন? তাহলে 3 বিট থেকে 4 বিট হয়ে যাবে।
না না, 4 বিট তো হবে না, আপনি ইমিডিয়েটলি 3টা চেক করবেন, 4 বিট কেন হবে? এখন এইটা চেক করার পরে আপনাকে যেটা অবজার্ভ করতে হবে সেটা হলো যে এই পুরোটার মধ্যে তো আসলে আপনার কাজের জিনিস শুধুমাত্র এইটা আছে, তাই না? আপনার কাছে একটা ওয়ান আছে, এই ইনিশিয়াল ওয়ানটা আছে, বাকি কোনো কিছু তো আপনার হচ্ছে কাজের না, তাই না? মানে সিকোয়েন্স মিলানোর জন্য তো কাজে লাগবে না ওগুলো। তার মানে শুধু একটা ওয়ান কোথায় ছিল বলেন তো? বি স্টেটে ছিল না? এখন একটা সহজ জিনিস দেখেন, আমি মানে বুঝতে পারছি যে আপনাদের এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, যে 3 বিট 4 বিট নিয়ে আপনারা কনফিউজ হচ্ছেন। জিনিসটা দেখেন, যখন আপনি এখানে কনজিকিউটিভ ওয়ান খুঁজতেছিলেন এই প্রবলেমের ক্ষেত্রে, আপনার অ্যাপ্রোচটা কি থাকে বলেন তো? আপনি দেখেন যে প্রথমে জিরো আসছে, তার মানে আপনার কাছে কিছুই নাই এখন, তাই তো? তার মানে আপনার কাছে কিছু নাই। যখন আপনি একটা ওয়ান দেখেন, তখন আপনার কি মনে হয় যে জাস্ট মানে আরেকটা ওয়ান থাকলেই হয়ে যাবে, তাই না? তারপরে যখন আপনার আবার জিরো চলে আসে, আপনার কি মনে হয় যে না ধ্যাৎ, এখন তো তাহলে আবার আমরা ব্যাক ফিরে গেলাম আগের মতো স্টেটে। তারপরে যখন ওয়ান আসে তখন আবার আপনার মনে হয় যে না আরেকটা ওয়ান আসলেই হয়ে যাবে, তাই না? আপনি একটা একটা করে চেক করতেছেন, তারপরে একটাতে কি মনে হচ্ছে, ও এখানে আরেকটা ওয়ান চলে আসছে, তার মানে আমার 2টা ওয়ান কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? সেম ওয়েতে যে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, ধরেন যে আপনার এরকম কোনো সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আপনি প্রথমে এখানে জিরো দেখলেন, আপনার মনে হলো যে না আমার কোনো কিছুই নাই, আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকলাম, তাহলে এটা হচ্ছে আপনার স্টেট এ। তারপরে আপনি একটা ওয়ান পাইলেন, আপনার মনে হলো যে আচ্ছা 1 0 1 1 0-র জন্য প্রথমটা আমি পেয়েই গেছি, তাহলে আমার স্টেট আমি চেঞ্জ করতে পারি, তাহলে চেঞ্জ করে বি তে চলে আসলেন। ঠিক আছে? তারপরে যখন আরেকটা ওয়ান পাইলেন, আপনার মনে হলো যে আচ্ছা দুইটাই তো মিলে গেল, তাহলে আরেকটা জিরো হলেই আমার হয়ে যাবে, তার মানে তার মানে আপনি স্টেট চেঞ্জ করলেন। তারপরে যখন জিরো চলে আসলো, তখন আপনার মনে হলো যে আচ্ছা আমার তো সবই মিলে গেছে, তার মানে আমি আমি এখন নতুন একটা স্টেটে যাব যেখানে আমার আউটপুট হচ্ছে ওয়ান। ঠিক আছে? এরপরে যখন ডিরেক্টলি আপনার ওয়ান চলে আসলো, আপনার ইমিডিয়েটলি মাথায় কি আসে বলেন তো? আপনি যতই 3টে নাম্বার দেখেন, আপনার মনে হচ্ছে যে আপনার কাছে কিন্তু জাস্ট একটা ওয়ান আছে, তাই না? আপনার 1 1 0 বানানোর জন্য প্রথম ওয়ানটা আপনি পাইছেন, কারণ কি এখানে একটা জিরো আসছিল। আপনি প্রথম ওয়ানটা যেহেতু পাইছেন, তার মানে কি এটা কি আসলে আপনার স্টেট বি না? বুঝতে পারছেন কি? ওকে, আচ্ছা। তো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, আপনার যখন একটা বিট আসতেছে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাছে এখন কি আছে, এই অনুযায়ী আমার স্টেটটা ডিটারমাইন করতে হবে আমাকে। তো এখানে যেমন দেখলেন আপনার আপনার কিন্তু নট নেসেসারিলি যখন জেড ইকুয়ালস টু ওয়ান তখন আপনার হচ্ছে এখানে ফিডব্যাক এরকম আসবে তা না, এটা যে কোনো জায়গায় হইতে পারে ডিপেন্ডিং অন প্রবলেম। আচ্ছা, তো আমরা এই প্রবলেমে ছিলাম, তো এই প্রবলেমের জন্য আমার হচ্ছে স্টেট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ওকে, তো হোপফুলি আপনাদের প্রবলেম হবে না। আর নট নেসেসারিলি যে আপনাকে আজকেই প্রবলেম আপনাদের বলতে হবে, অবশ্যই আমি দেখাচ্ছি আজকে, আপনারা এই এফএসএমটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে? এটার ইনিশিয়াল ব্যারিয়ারটা একটু হাই, কিন্তু একবার শিখে গেলে এটা খুবই ইজি একটা টেকনিক। ঠিক আছে, খুবই ইজি একটা টেকনিক। জাস্ট আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই এফএসএম এর ক্ষেত্রে এই ডায়াগ্রামটা। আপনার যদি এই ডায়াগ্রামটা অ্যাকুরেটলি হয়ে যায়, আপনার বাকি ম্যাথ অটোমেটিক্যালি ঠিক হবে, এখানে কোনো সম্ভাবনা নেই। বাকি ম্যাথগুলো আসলে রিলেটিভলি ইজি, সবকিছু আসলে এটার উপর ডিপেন্ড করে। আপনার এই ডায়াগ্রামটা ড্র করাটাই হচ্ছে মেইন স্কিল এফএসএম এর ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এটা ড্র করে ফেললাম। ওকে, এখন এখান থেকে আমরা আমাদের যে ফাইনাল সার্কিটটা কিভাবে পাবো, তো এটার জন্য আরো কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। সেই স্টেপগুলোতে যাওয়ার আগে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে আমাদের স্টেট ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করতে পারি। ঠিক আছে, আমরা এই এক্সাম্পলটা আপনাদের ভেন্ডিং মেশিনের সাথে ম্যাচ করে রাখার চেষ্টা করছি, যেন আপনাদের একটু মানে ডিফারেন্ট টাইপের প্রবলেম আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু বুঝতে পারেন। তো এখানে প্রবলেম স্টেটমেন্টে কি বলছে, যে আপনার একটা ভেন্ডিং মেশিন আছে, সেই ভেন্ডিং মেশিন আপনার হচ্ছে শুধুমাত্র $1, আমাদের ভাষায় যদি আমরা বলি 1 টাকা, আর হচ্ছে 50 পয়সা।
এই দুইটা কয়েন সে হচ্ছে অ্যাকসেপ্ট করে। ওকে, এখন আপনি একটা ড্রিঙ্ক এই ভেন্ডিং মেশিন থেকে নিতে যাচ্ছেন যার প্রাইস হচ্ছে 1 টাকা 50 পয়সা। ওকে, এবং সে বলছে যে যদি আপনার এক্সট্রা টাকা দিয়ে থাকেন সেই এক্সট্রা টাকাটা সে হচ্ছে আপনাকে মানে ব্যাক দিয়ে দিবে, এরকম আপনার একটা কন্ডিশন থাকবে। তো যদি এইরকম হয় তাহলে আমরা এখন আমাদের আম, কি জানি বলে যে আমাদের স্টেট ডায়াগ্রামটা কিভাবে ড্র করব। এখন আগের স্টেট ডায়াগ্রামের থেকে এখানে যেই ডিফারেন্সটা হচ্ছে, এখানে আসলে একটা ইনপুট না, এখানে আছে দুইটা ইনপুট। দুইটা ইনপুটকে আপনারা এইভাবে ইমাজিন করতে পারেন যে একটা ইনপুটের মধ্যে আপনার হচ্ছে শুধুমাত্র 1 টাকার কয়েনগুলো আপনি দিতে পারবেন, মানে 1 টাকার কয়েনগুলোর জন্য একটা ইনপুট অ্যাসাইন করে দেওয়া আছে, যে এটা হচ্ছে শুধুমাত্র 1 টাকার কয়েনগুলো এখানে এন্টার করবেন। আরেকটা আছে যেটা হচ্ছে 15 মানে 50 পয়সার জন্য যে একটা আপনার বক্স আছে। ঠিক আছে, আগে যেমন একটা বক্সের মধ্যে আমরা ডিফারেন্ট ইনপুট দিতাম, এখন আমাদের দুইটা সেপারেট বক্সের মধ্যে আমার ইনপুট দেওয়া যাবে। তাহলে দেখি, প্রথমে আপনার যে স্টেটটা আছে যেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি, যেটা দেখাইছিলাম আপনাদের রিসেট স্টেট। তো তখন দেখেন যে আপনার হচ্ছে বেসিক্যালি মানে আউটপুট হচ্ছে 0 0। ওকে, ঠিক আছে। এখন এই আউটপুটের ক্ষেত্রেও এই ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে দুইটা আউটপুট আছে। একটা হচ্ছে যে আপনার যে ড্রিঙ্কটা আছে, ড্রিঙ্কটা আপনি পাবেন কি পাবেন না তার জন্য একটা আপনার বক্স আছে, এবং আপনি যদি এক্সট্রা টাকা দিয়ে থাকেন সেই এক্সট্রা টাকাটা রিটার্ন করার জন্য একটা বক্স আছে। তার মানে এটা হচ্ছে ড্রিঙ্কের বক্স আউটপুট হিসাবে, আর এটা হচ্ছে আপনাদের চেঞ্জ যেটা আপনি পাবেন সেই চেঞ্জের বক্স। তাহলে দুইটা ইনপুট দুইটা আউটপুট, তাই তো? তাহলে আমরা এই যে আইডিয়াল স্টেটে দেখবেন যে আপনার আউটপুটের দুইটা বক্স যেটা আছে ড্রিঙ্ক এবং চেঞ্জের জন্য দুটাই 0 আছে। বেসিক্যালি আপনার ড্রিঙ্কও আপনাকে দেয় নাই, আপনাকে চেঞ্জও দেয় নাই। যখন আপনি ইনপুট হিসেবে দিচ্ছেন 0 1, 0 1 মানে কি দেখেন তো, আপনি 1 টাকা দেন নাই, আপনি একটা 50 পয়সার নোট দিচ্ছেন, তাই না? আপনার কিন্তু এখনো ড্রিঙ্ক সে ডিসপেন্স করবে না। এই জন্য দেখেন যে স্টেটে সে যাচ্ছে সেই স্টেটে কিন্তু আপনার ড্রিঙ্কও 0, চেঞ্জও 0, কিন্তু সেটা আপনার নতুন স্টেট কেন বললাম, কারণ এখানে আপনার 50 পয়সা জমা হয়ে আছে। এখন এই 50 পয়সা জমা থাকা অবস্থায় যখন আপনি এখন ইনপুট হিসেবে যদি 1 0 দেন, 1 0 মানে কি বলেন তো, আপনি 1 টাকা দিচ্ছেন, 50 পয়সা দেন। যেহেতু আপনি এখন 1 টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে ইন টোটাল আপনার কত হয়ে গেল, 1 টাকা 50 পয়সা হয়ে গেল। তার মানে আপনার কিন্তু এখন ড্রিঙ্ক দিয়ে দেওয়ার কথা। এই জন্য দেখেন একটা নতুন স্টেটে গেছে, সেই স্টেটের আউটপুটটা কি 1 0। তার মানে 1 মানে আপনার ড্রিঙ্ক দিয়ে দিচ্ছে, আর 0 মানে আপনার হচ্ছে যেহেতু আপনি 1 টাকা 50 পয়সাই দিচ্ছেন আপনার কোনো টাকা রিটার্ন আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের স্টেপ 3। কিন্তু এখন এই 50 পয়সা যে আপনার যে জমা ছিল সেখান থেকে যদি আমি 0 1 দিই, 0 1 মানে কি আরো 50 পয়সা আপনি দিচ্ছেন, তাহলে ইন টোটাল এখন কত হলো, 1 টাকা হলো না? 1 টাকা যেহেতু হয়েছে, 1 টাকা 50 পয়সা তো হয়নি, তার মানে আপনার স্টিল দুইটা আউটপুট হচ্ছে 0। আপনারা কি ফলো করতে পারতেছেন জিনিসটা? এখানে আপনার ইনপুটটার মানে পসিবিলিটি কি কি, আপনার ইনপুটে আপনি হয় এখানে 1 0 দিতে পারবেন, না হলে 0 1 দিতে পারবেন, মানে এট এ টাইমে আপনি হয় 1 টাকা দিচ্ছেন না হলে 50 পয়সা দিচ্ছেন, তাই তো? তো আপনার আমরা এতক্ষণ কেস দেখলাম যদি আমরা হচ্ছে এখানে 50 পয়সা দিয়ে থাকতাম তাহলে আমার ঘটনাগুলো কি কি। দেখেন এখানে আরেকটা আছে ব্রাঞ্চ, যেখানে আমি ইনিশিয়ালি যদি 1 টাকা দিতাম, বেসিক্যালি 1 0 যেটা, তাহলে আমার কি হইতো। তো তাহলে দেখেন আপনার কিন্তু এই স্টেটেই আসতে হবে, কারণ এই স্টেটে আপনার কাছে 1 টাকা আছে, কিন্তু আপনার স্টিল দুইটা আউটপুটও 0। এরপরে যদি আপনি 50 পয়সা পেয়ে যান, বেসিক্যালি 0 1 যেটা 0 1 মানে 50 পয়সা যদি পেয়ে যান, তাহলে আপনি হচ্ছে ড্রিঙ্কটা ডিসপেন্স করে দেবেন। কিন্তু যদি আপনি 1 0 পেয়ে থাকেন, 1 0 পাওয়া মানে কি আপনার কাছে এখন 2 টাকা আছে। এখন 2 টাকা হলে কি করতে হবে আপনাকে, আপনাকে ফার্স্ট আপনাকে ড্রিঙ্কটাকে তো অবশ্যই দিতে হবে, কারণ আপনার ডিমান্ডেড প্রাইস দিয়ে দিছে, প্লাস আপনাকে কিন্তু যে 50 পয়সাটা আছে সেই 50 পয়সাটাকে রিটার্ন করতে হবে।
আছে? এই হচ্ছে আমাদের আহ, মোটামুটি ভেন্ডিং মেশিনের আপনাদের যে এক্সাম্পলের জন্য যে কি জানি বলে স্টেট ডায়াগ্রামটা আমরা এইভাবে ড্র করতে পারি। তো হোপফুলি একটা আইডিয়া হয়েছে। তো আমরা মোটামুটি অনেকটা 3 টাইপের এক্সাম্পল দেখলাম। তো এই টাইপের এক্সাম্পলই আপনাদের ইউজুয়ালি আসে। তো এখন আমরা হচ্ছে যেহেতু স্টেট ডায়াগ্রাম নিয়ে মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এখন আমরা সার্কিট বিল্ডিং এর দিকে যাব এবং আমরা এই প্রবলেমটাকে টেম্পলেট হিসেবে ধরবো। এই যেটা সিকোয়েন্সের প্রবলেমটা বলছি, এই প্রবলেমটাকে টেম্পলেট হিসেবে ধরে আমরা এখন বাকি ম্যাথ গুলো করবো। ঠিক আছে? তাহলে স্টেট ডায়াগ্রাম যদি হয়ে যায়, স্টেট ডায়াগ্রামের পরের টাস্কটাই হচ্ছে স্টেট টেবিল। ঠিক আছে? তো এই স্টেট টেবিলটা যেভাবে ড্র করতেছি একটু ভালো করে দেখেন, মানে দেখলেই বুঝতে পারবেন যে এটা একজন, মানে কেন আমি বলছিলাম যে স্টেট ডায়াগ্রামটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার যদি স্টেট ডায়াগ্রাম হয়, স্টেট টেবিল আমরা স্টেট ডায়াগ্রাম থেকে দেখে দেখে ড্র করতে পারবো, এখানে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। তো স্টেট টেবিলের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে আপনার প্রেজেন্ট স্টেট, সেকেন্ড পার্টটা থাকে আপনার নেক্সট স্টেট, আর থার্ড পার্টটা থাকে হচ্ছে আপনার আউটপুট। এই জিনিসটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এখানে আমাদের যে ফাইনাল সার্কিটটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি সেই সার্কিটটার একটা ব্লক ডায়াগ্রাম ড্র করি। তো ফাইনাল সার্কিটে আমাদের এখানে একটা ফ্লিপ ফ্লপ থাকা কথা, একটা বা মাল্টিপল ফ্লিপ ফ্লপ থাকবে। সেই ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি? বেসিক্যালি প্রেজেন্ট স্টেট, আর ইনপুটটা কি ছিল? নেক্সট স্টেট। এবং এই প্রেজেন্ট স্টেটটা একটা কম্বিনেশনাল সার্কিট দিয়ে পাস হয়ে আউটপুটে চলে যাবে, এবং এই প্রেজেন্ট স্টেট এবং ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেট ডিটারমাইন করব। এটাই তো আমার ছিল। তো আপনারা খেয়াল করবেন যে স্টেট টেবিলের মধ্যে আমরা এগুলোই ড্র করতেছি, যে আমার প্রেজেন্ট স্টেট এখন কি আছে, তার উপর ডিপেন্ড করে নেক্সট স্টেট কি হবে, এবং তার উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা কি হবে। ওকে? তো এখন আমরা আমাদের ডায়াগ্রামে ব্যাক যাই। স্টেট ডায়াগ্রামে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করি। তো আমার ইন টোটাল স্টেট কয়টা আছে? আমার কিন্তু স্টেট এ আছে, স্টেট বি আছে, স্টেট সি আছে। তাহলে আমার টোটাল স্টেট কিন্তু 3টা। তো এই যে 3টা টোটাল স্টেট আছে, 3টা টোটাল স্টেটকে আমরা এখানে সিরিয়ালি লিখব, স্টেট এ, স্টেট বি, স্টেট সি। এটা লেখার পরে আমরা প্রথম স্টেট থেকে স্টার্ট করি, স্টেট এ। তো আমার যদি প্রেজেন্ট স্টেট এ হয়ে থাকে, এখন যদি আমরা ডাব্লিউ ইকুয়ালস টু বেসিক্যালি ইনপুট ইকুয়ালস টু 0 দেই, ইনপুট ইকুয়ালস টু 0 দিলে সে কোথায় চলে আসে দেখেন তো? নেক্সট স্টেটটা কি হয়? এই হয়, এই জন্য কিন্তু এখানে এ লেখা। কিন্তু যদি আমি ডাব্লিউ ইকুয়ালস টু এখানে 1 দেই, তাহলে আমার স্টেটটা চেঞ্জ করে কোথায় চলে যায়? বি তে। তাহলে দেখেন এখানে ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য এখানে স্টেট কি হয়? বি। হয় হচ্ছে বি। ঠিক আছে? তারপরে আমাদের এই যে এই স্টেটে আসি, প্রেজেন্ট স্টেটে, এই স্টেটের আউটপুটটা কি? আউটপুট তো 0। সেই আউটপুটটা আমরা এখানে 0 বসাই দিলাম। তাহলে আমাদের প্রথম কলাম ডান। এবার আমরা যদি সেকেন্ড কলামে আসি, যে আমাদের স্টেট প্রেজেন্ট স্টেট যদি বি হয় তাহলে কি হবে? তাহলে আমার প্রেজেন্ট স্টেট বি, তাহলে এই অবস্থায় আমার আউটপুট কি? 0। তাহলে আউটপুট তো 0 বসাই দিতে পারি ডিরেক্টলি। তো এবার আমাদের প্রেজেন্ট স্টেট যদি বি হয়ে থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিলে কি হবে? ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিলে সে দেখেন ব্যাক করতেছে কোথায়? স্টেট এ তে ব্যাক করতেছে, তার মানে এটা হচ্ছে এ। যদি ডাব্লিউ ইকুয়ালস টু 1 দেই, সে কোথায় যাচ্ছে? স্টেট সি তে। সিমিলার ওয়েতে আপনারা লাস্ট স্টেটের জন্য সেম ওয়েতে ফিল আপ করে ফেলতে পারেন। দেখেন তো এটা বোঝা যাচ্ছে কিনা কিভাবে করব। তো যেটা বলছিলাম আপনাদেরকে, দেখেন আমাদের যদি স্টেট ডায়াগ্রাম ড্র করা থাকে অলরেডি, আমাদের স্টেট টেবিল ড্র করার জন্য কি আসলে প্রবলেমটা কি ছিল এটা নিয়ে কোনো কিছু জানার দরকার আছে? আমরা কিন্তু জাস্ট স্টেট ডায়াগ্রামে যে ডাটা আছে সেই ডাটা থেকে ইনফার করে নিয়ে আমরা হচ্ছে আমাদের কিন্তু এই টেবিলটা ড্র করে ফেলতে পারবো। এই টেবিলটা কি রিপ্রেজেন্ট করতেছে? যে আপনার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আউটপুট কি হবে,
এবং প্রেজেন্ট স্টেট এবং ইনপুটের উপর ডিপেন্ড করে আমার নেক্সট স্টেটটা কি হবে, এই ইনফরমেশনটাই আছে হচ্ছে এখানে। ওকে, তো আপনাদের তো কোশ্চেন নাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমাদের স্টেট টেবিল হয়ে গেল। এখন স্টেট টেবিলের মধ্যে স্টিল একটা প্রবলেম আছে, যে এখানে আমাদের এই যে এ বি সি এই যে ভ্যারিয়েবলের নাম দিছি, এখন এই ভ্যারিয়েবলের নাম যে দিছি, কারণ ভ্যারিয়েবলের নাম তো আসলে আমরা সার্কিটের মধ্যে বিল্ড করতে পারবো না। আমার তো নিউমেরিক্যাল ভ্যালু দরকার আছে সার্কিটে ইমপ্লিমেন্ট করার জন্য, আমাদের দরকার হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। তো এখানে আসলে তো নিউমেরিক্যাল ভ্যালু বলতে, যেহেতু আমাদের এটা একটা মানে লজিক সার্কিট, অবশ্যই 0 বা 1 হওয়া উচিত। এখন এখানে এবিসি দেওয়া থাকতে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি না। তো এখন এটাকে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কিভাবে কনভার্ট করতে পারি? ঠিক আছে, তো এই নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করার আগে আমাদের যে জিনিসটা একটু বুঝতে হবে, যে আসলে স্টেট জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো আপনারা অলরেডি জানেন যে স্টেটটা আমরা কি ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্রেজেন্ট করি না, তার আউটপুটের ভ্যালুটা দিয়ে হচ্ছে আমরা প্রেজেন্ট স্টেট ডিটারমাইন করি, এবং ইনপুটের ভ্যালু দিয়ে আমরা নেক্সট স্টেট ডিটারমাইন করি। তো দেখেন তো এই জিনিসটা আপনাদের মানে মেক সেন্স করে কিনা, যে আমাদের যেহেতু স্টেট আছে তিনটা, তাই না, এ বি সি, এবং আমরা বলছি যে আমরা হচ্ছে যা কিছু রিপ্রেজেন্ট করব 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই যে তিনটা স্টেটকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ইউজিং নাম্বার, আমার কয় বিটের নাম্বার লাগবে? হ্যাঁ বলেন, কয় বিট? বিটের নাম্বার লাগবে। 2 বিট, তাই না? কারণ দেখেন, যদি আপনার কাছে জাস্ট দুইটা ভ্যারিয়েবল থাকতো, লেটস সে এক্স আর ওয়াই, আপনি বলতেন যে এক্স ইকুয়ালস, মানে যখন 0, সেটাকে 0 মানে আমি আমি বুঝবো এক্স, আর 1 মানে আমি বুঝবো হচ্ছে ওয়াই, তাহলেই কিন্তু আপনার প্রবলেম সলভ। কিন্তু যখন আপনার কাছে তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবল আছে, এবং তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবলকে আপনারা ইউনিক একটা নাম্বার দিতে চাচ্ছেন, তার জন্য কিন্তু অ্যাটলিস্ট আপনাকে 2 বিট লাগবে। তার মানে লেটস সে আমি এ কে বললাম 00, বি কে বললাম 01, সি কে বললাম 10। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আপনাকে তিনটা, সরি, 2 বিটের নাম্বার লাগবে, যেন আপনি তিনটা ভ্যারিয়েবলকে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, এবং এই যে আমি অ্যাসাইনমেন্ট করছি, এগুলো কিন্তু কমপ্লিটলি র্যান্ডম। আপনি চাইলে সি কেও 00 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, বি কেও 01 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, এ কেও 10 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, মানে ডিফারেন্ট ভ্যালু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট জাস্ট আপনাকে একটা ইউনিক নাম্বার দিতে হবে, এটাই হলো আপনার কথা। ওকে, তো আমরা আসলে জিনিসটাকে সহজ রাখার জন্য, সহজ বলতে মানে আহ, মানে দেখতে সুন্দর রাখার জন্য আমরা কি করলাম, এ কে 00 দিলাম, বি কে 01 দিলাম, আর সি কে 10 দিলাম। আবারও বলতেছি, এটা যদি আপনার ডিফারেন্ট কিছু দেন, নো প্রবলেম, অ্যাজ লং অ্যাজ দে আর ডিফারেন্ট, আমাদের কোনো প্রবলেম হবে না, ম্যাথের অ্যান্সার সেম আসবে। ওকে, তো এটা যদি হয়ে থাকে, তাহলে আমাকে বলেন, এই যে আমরা স্টেটটাকে যে ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্রেজেন্ট করব, আমার তাহলে এখন কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে অ্যাটলিস্ট এই স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য? আমাদের একটা ফ্লিপ ফ্লপ কয়টা বিটকে স্টোর করে রাখতে পারে? আমাদের একটা ফ্লিপ ফ্লপ কিন্তু এট এ টাইমে যে কোনো একটা বিটকে স্টোর করে রাখতে পারে, তাই না? হয় সে 0 স্টোর করে রাখতে পারে, না হয় সে 1 স্টোর করে রাখতে পারে। তো যেহেতু আমার এখানে এই স্টেট গুলোকে আমরা 2 বিটের নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তার মানে আপনার এই সার্কিটের মধ্যে ফ্লিপ ফ্লপও লাগবে হচ্ছে 2টা। ঠিক আছে, তাহলে এই 2টা কিভাবে কাজ করবে, যে ধরেন যে আপনার একটা প্রেজেন্ট স্টেট আমি রাখলাম, সেটা হচ্ছে 0 0, এইভাবে আপনার যদি দুইটাতেই 0 থাকে, তার মানে এটা স্টেট এ, যদি একটাতে 0 আর একটাতে 1 থাকে, তাহলে এটা হবে স্টেট বি। এই অনুযায়ী আমরা কিন্তু আমাদের
স্টেট গুলোকে রাখতে পারবো স্টোর করে। তাহলে আমার যদি 2 বিটের নাম্বার লাগে স্টেটকে রিপ্রেজেন্ট করতে, তার মানে আপনার অ্যাটলিস্ট 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে। আচ্ছা, আজানটা কি খুব জোরে শোনা যাচ্ছে? আমরা কিছু হোল্ড করব? হ্যালো। আচ্ছা, মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে না, তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাটলিস্ট 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, যেহেতু আমরা স্টেট বলছি হচ্ছে 2টা। তো এই যে 2টা ফ্লিপ ফ্লপ লাগবে, তাহলে এই যে আমরা স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে এই স্টেটের যে আমার 2টা ফ্লিপ ফ্লপের যে 2টা আউটপুট আছে এবং 2টা ইনপুট আছে, এই 2টা ইনপুট এবং 2টা আউটপুটের আমরা একটা নাম দেই। ঠিক আছে। তো এই নামের কনভেনশনটা হচ্ছে ইউজুয়ালি কনভেনশন, মাথায় রাখবেন এটা কনভেনশন, এটা ফলো করতে হবে এমন কোনো কথা নাই, বাট আপনারা সব বইয়ে যখন দেখবেন, বইয়ে এই হিসেবে লেখা যে আউটপুট গুলোকে আমরা স্মল লেটার ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি। তো যেহেতু আমার এটা এমএসবি, এটাকে ওয়াই ওয়ান বললাম, এটা হচ্ছে এলএসবি, এটা আমরা ওয়াই টু, সরি ওয়াই টু তো হবে না, ওয়াই জিরো। এই যে প্রেজেন্ট স্টেটকে আমরা স্মল লেটার বা আপনার মানে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, নেক্সট স্টেট গুলোকে আমরা হচ্ছে ইউজুয়ালি ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করি। তো এটা হয় হচ্ছে ক্যাপিটাল ওয়াই ওয়ান, এটা হয় ক্যাপিটাল ওয়াই টু, সরি ওয়াই ওয়াই নট। ঠিক আছে, এই দুটো হচ্ছে ভ্যারিয়েবলের নাম, দুইটা। তো তার মানে এই যে আপনার মনে আছে আমাদের স্ট্রাকচারটা কিরকম ছিল? একটা জেনারেল ফ্লিপ ফ্লপের স্ট্রাকচারটা কিন্তু এরকম ছিল। তো তার মানে আমরা যে ডিজাইনিং প্রসেস করতেছি, এই প্রসেসের মধ্যে আমরা এখন যে ইনফরমেশনটা পাইলাম যে আমাদের যে সার্কিটটা আছে, সেই সার্কিটের মধ্যে এই ফ্লিপ ফ্লপ আমাদেরকে অ্যাটলিস্ট লাগবে হচ্ছে 2টা, আমাদের অ্যাটলিস্ট 2টা ফ্লিপ ফ্লপ লাগবে। এবং এই ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেটটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ওয়াই ওয়ান ওয়াই নট, এই 2টা আউটপুটকে দিয়ে। এবং নেক্সট স্টেটকে আমরা ডিটারমাইন করতেছি ক্যাপিটাল ওয়াই ওয়ান ক্যাপিটাল ওয়াই জিরো, তার মানে ওয়াই ওয়ান ওয়াই জিরো, এই হিসাবে। এটা হচ্ছে আমার নেক্সট স্টেট, এটা আমার হচ্ছে প্রেজেন্ট স্টেট। তো এই যে আমরা ইনফরমেশনটা পাইলাম, এই ইনফরমেশনটাকে ইউজ করে আমরা এখন এই যে স্টেট টেবিলটা আছে, এই স্টেট টেবিলটাকে স্লাইটলি একটু মডিফাই করব। স্টেট টেবিলটাকে মডিফাই করে আমরা কি করলাম, এই যে দেখেন, প্রেজেন্ট স্টেটকে আমরা যেটা বলছিলাম যে আমরা 00 01 10 এইরকম অ্যাজিউম করব। তো এই যে নাম্বারগুলো আমরা লিখলাম 00 01 10, এগুলোকে আমরা এই 2টা ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে আসলাম, ওয়াই টু আর ওয়াই ওয়ান। তো প্রথমটা হচ্ছে এ এর জন্য 00, বি এর জন্য 01, আর সি এর জন্য 10। ঠিক আছে। আপনারা আপাতত এই নিচের টার্মটাকে ইগনোর করতে পারেন, এটা আপাতত ইগনোর করেন, আমি এটা নিয়ে আমরা পরে আসবো। ওকে। তো যেহেতু আমরা প্রেজেন্ট স্টেট গুলোকে নাম দিয়ে দিছি, তাহলে দেখেন বাকি টেবিলটা কিন্তু সেখান থেকে ফিল আপ হয়ে যাবে। যে আমার যখন স্টেট এ ছিল, ডাব্লিউ ইকুয়ালস টু জিরোর জন্য কি স্টেট এ আসছে না? তাহলে স্টেট এ যেহেতু 00, এই ইনপুটটাও হবে কি 00, সরি এই নেক্সট স্টেটটাও হবে 00। আবার ডাব্লিউ ইকুয়ালস টু 1 হলে বি হওয়ার কথা, সেই বি এর ভ্যালু কি 01 না? এখানে দেখবেন যে এটা 01। সেম লজিকেই আমাদের বাকি যে ভ্যালুগুলো আছে, বাকি ভ্যালুগুলোকে এখানে রিপ্লেস করা আছে, বাকি ভ্যালুগুলোকে রিপ্লেস করা আছে, এবং তার করেসপন্ডিং আউটপুট গুলো এখানে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, হোপফুলি বুঝতে পারছেন। এটা এখন এই কাহিনীগুলো কেন করতেছি, এটা জাস্ট এই টেবিলটার পরেই আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো যে এটা কেন আমাদের এই ঝামেলাটা করা কেন দরকার। ঠিক আছে। বাট আপাতত ধরেন যে আমরা এটা করে নিছি, করে নেওয়ার পরে লাস্ট যে কেসটা আছে, লাস্ট কেসটা হচ্ছে আমাদের যেহেতু 2 বিটের স্টেট নিছি, তো একটা স্টেট তো 11 হইতে পারতো, কিন্তু এটা তো কোনো ভ্যালিড স্টেট না, তাই না? আমাদের এই নামে কোনো স্টেট নেই। এই জন্য এটার করেসপন্ডিং সব নেক্সট স্টেট এবং আউটপুট গুলোকে আমরা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে দিয়ে দিছি। মানে এটা 0 আসলেও আমার কোনো যায় আসে না, 1 আসলেও আমার কোনো যায় আসে না, কারণ এই কন্ডিশন আসার কখনো সম্ভাবনা নাই। ওকে।
আচ্ছা, তো এই যে আমরা স্টেট অ্যাসাইন্ড টেবিলটা আমরা হচ্ছে যে ক্রিয়েট করলাম, এই স্টেট অ্যাসাইন্ড টেবিলের অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে আমাদের স্ট্রাকচারটা ছিল আমাদের ক্ষেত্রে, যেমন দুইটা ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে y1, একটা হচ্ছে y2, আর একটা হচ্ছে ক্যাপিটাল y1, এটা হচ্ছে ক্যাপিটাল y2। আমাদের লজিকটা কি ছিল, ফ্লিপ ফ্লপের যে প্রেজেন্ট স্টেট আসবে সেই প্রেজেন্ট স্টেটটা একটা কম্বিনেশনাল সার্কিটের মধ্যে দিয়ে পাস হয়ে আউটপুটে যাবে, তাই না? প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে একটা কম্বিনেশনাল সার্কিট হবে, সেটাকে পাস করে সে হচ্ছে আউটপুটে যাবে। তাহলে দেখেন তো এখানে কি হওয়া উচিত আমাদের সার্কিটের ক্ষেত্রে, এই স্মল লেটারের y1 এবং y2 এটা একটা কম্বিনেশনাল সার্কিটের মধ্যে যাওয়ার কথা না, এবং সেটার আউটপুট হিসেবে z আসার কথা, তাই তো? তো এখন এই কম্বিনেশনাল সার্কিটটা আমরা আমাদের তো খুঁজতে হবে, তাহলে এটা কিভাবে খুঁজে পাবো? এই কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে ইনপুট হচ্ছে y1 y2 আর আউটপুট হচ্ছে কি z, তাই না? তাহলে দেখেন এই যে এখানে y1 y2 এর একটা টেবিল আছে এবং তার কোরেসপন্ডিং z এরও টেবিল আছে। এই টেবিলটাকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, বেসিক্যালি আমরা এখানে যেটা করতে যাচ্ছি 00011011, এবং এটার কোরেসপন্ডিং আউটপুট হচ্ছে 001 এবং ডোন্ট কেয়ার। এখন এই সার্কিটটারই যদি আমরা কে ম্যাপ বা এসওপি বা যা কিছু আছে সব করে যদি আমি জেড এর একটা এক্সপ্রেশন নিয়ে আসি, এটাই কম্বিনেশনাল সার্কিটটা হয়ে যাবে না? বুঝতে পারছেন যে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো কেন দিলাম? নিউমেরিক্যাল ভ্যালুগুলো যদি না দিতাম, আমার কিন্তু এই কম্বিনেশনাল সার্কিটটা আমরা খুঁজে পাইতাম না। ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? তাহলে এইটার যদি আমরা হচ্ছে কে ম্যাপ বা হচ্ছে এসওপি করে আমরা যদি সলভ করি, যেমন এই ক্ষেত্রে কি আসবে বলেন তো? এটা আসে আমার y1 আর y2 প্রাইম না, z ইকুয়ালস টু y1 আর হচ্ছে y2 প্রাইম। এটাকে আরেকটু সিম্পলিফাই করা পসিবল, বাট আপাতত আপনারা ধরে রাখেন যে এটা, এটাকে সিম্পলিফাই করা পসিবল, কারণ হচ্ছে আপনি এই দুইটাকে মিলে একটা টার্ম লিখতে পারেন। ঠিক আছে, যদি আপনি এই এক্সটাকে 1 হিসেবে অ্যাজিউম করে নেন, তাহলে যেটা আপনার রেজাল্ট আসবে এখানে জাস্ট y1 চলে আসবে। বাট এটা জাস্ট হচ্ছে, এটা পরের জিনিস, এটা আমাদের এখন আপাতত ইম্পর্টেন্ট না। বাট এটা যেটা জিনিসটা হলো যে আমার জাস্ট এখান থেকে আপনি একটা এক্সপ্রেশন নিয়ে আসবেন এই কম্বিনেশনাল লজিকে। তাহলে z ইকুয়ালস টু y1 চলে আসলো, তাহলে এটা আপনি পেয়ে গেলেন কম্বিনেশনাল লজিকের এক্সপ্রেশনটা। এখন আমার আরেকটা কম্বিনেশনাল লজিক আছে না, সেটা কি বলেন তো? এই ফ্লিপ ফ্লপের লেফট সাইডে ছিল, এবং এখানে ইনপুট হিসেবে কি আসতো? প্রেজেন্ট স্টেট এবং আমার ইনপুট ডাব্লিউ, এই দুটোর উপর ডিপেন্ড করে আমি কি পাইতাম? আমার নেক্সট স্টেটকে পাইতাম। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলটা কি হবে? আমার হবে ইনপুট এবং প্রেজেন্ট স্টেট, তাই না? এই দুটো হচ্ছে আমাদের ইনপুট, প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমাদের ইনপুট। তাহলে ডাব্লিউ আর হচ্ছে প্রেজেন্ট স্টেটের ভ্যালু কি কি? y2 আর হচ্ছে y1। এই তিনটা হচ্ছে আমার ইনপুট, এবং আউটপুট আমার কয়টা? দুইটা কিন্তু, একটা হচ্ছে ক্যাপিটাল y1, একটা হচ্ছে ক্যাপিটাল y2। তো এখানেও আপনারা হচ্ছে যতগুলো কম্বিনেশন আছে 0000001, এই অনুযায়ী একদম 111 পর্যন্ত সব কন্ডিশন লিখবো, এবং তার কোরেসপন্ডিং যে y এর ভ্যালু আছে, y1 এর ভ্যালু আছে, y2 এর ভ্যালু আছে, দেখেন সবই দেওয়া আছে এখানে। এই প্রেজেন্ট স্টেট দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, y1 y2 দেওয়া আছে। এই সবগুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একবার y1 এর জন্য একটা এক্সপ্রেশন নিয়ে আসব, ক্যাপিটাল y1 এর জন্য ফাংশন অফ w f1 f2, এবং ক্যাপিটাল y2 এর জন্য একটা এক্সপ্রেশন নিয়ে আসব, ফাংশন অফ w f1 f2। এই দুইটা কম্বিনেশনাল লজিকটাই হবে আমার হচ্ছে এইখানে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাদের এখানে করে দেওয়া আছে। এটা হচ্ছে আউটপুটের জন্য কে ম্যাপ, যেখানে আমাদের আসে হচ্ছে জাস্ট y2, আর এটা হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে একটা y1 এর, এটা y2 এর, এবং এটা হচ্ছে y1, এই দুইটার জন্য এক্সপ্রেশন আসছে।
এখন যেহেতু আমি সব এক্সপ্রেশন পেয়ে গেছি, আমরা হচ্ছে ডিরেক্টলি এই সার্কিট আমরা বিল্ড আপ করতে পারি। ওকে, তাহলে আমরা কি 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 করলাম এটা যদি একটা সামারাইজ করি, আপনাদের এই টেবিলে স্টেপ গুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটাকে পড়বো, পড়ে সেটাকে বোঝার চেষ্টা করব যে আসলে এখানে আমাদের কি চাইছে। এরপর ইমিডিয়েটলি কাজটা হচ্ছে আমাদের স্টেট ডায়াগ্রাম ড্র করা। ওকে, স্টেট ডায়াগ্রামটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনারা হয়তো যতগুলো করলেন পরের ম্যাথগুলো দেখে বুঝলেন যে স্টেট ডায়াগ্রামটা যদি ড্র যখন হয়ে গেছে, আমরা তারপরে প্রবলেম স্টেটমেন্ট নিয়ে চিন্তাই করি না, আমরা জাস্ট স্টেট ডায়াগ্রাম থেকেই বাকি সব ক্যালকুলেশন গুলো করে নিয়ে আসি। ওকে, তো ওগুলোতে খুবই ইজিলি করা যাবে। মেইন প্রবলেমটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম অ্যাকুরেটলি ড্র করা। ওকে, তো এটা যদি ড্র হয়ে যায় তারপরে আমরা হচ্ছে আমাদের যে স্টেট টেবিলটা আছে এই স্টেট টেবিলটা আমরা ড্র করব। ঠিক আছে, এখানে ট্রানজিশন টেবিল নাম নাম দেওয়া আছে, বা এটাকে আমরা স্টেট টেবিলও বলতে পারি। স্টেট টেবিল ড্র হয়ে গেলে যখন আপনাদের কাছে এই টেবিলটা চলে আসবে, স্টেট টেবিল, এখন এটাকে আমার নিউমেরিক্যাল ভ্যালু দিতে হয়। নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া মানে হচ্ছে এই যে স্টেট অ্যাসাইন টেবিল করা। এই স্টেট অ্যাসাইন টেবিলটাকে আমরা এখানে অনেক সময় বলি হচ্ছে ইনকোডেড টেবিল। মানে আমি নিউমেরিক্যাল ভ্যালু ইনকোড করে দিয়েছি ওখানে। যখন ইনকোড করা হয়ে যাবে, এরপরে আমরা হচ্ছে কে ম্যাপ অ্যাপ্লাই করে আমাদের এক্সপ্রেশন গুলো খুঁজে বের করব। এক্সপ্রেশন খুঁজে বের করা হয়ে গেলে তারপরে আমরা সার্কিট বিল্ড আপ করব। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো। ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে বলেন তাদের। Okay, আচ্ছা, তো তাহলে আমাদের যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, অলমোস্ট 5টা বেজে গেছে, তো আমাদের আজকে এতটুকুই থাকবে। যদিও আমাদের আরেকটু পড়া কভার করা উচিত ছিল, বাট নেক্সট দিন আপনাদের মনে হয় কুইজ আছে, কুইজের পরে আমরা হচ্ছে এটার যে বাকি পার্টটুকু আছে বাকি পার্টটুকু কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো এটা পড়ার ক্ষেত্রে যদি কেউ আর কি এক্সামের আগে আপনারা পড়তে চান, একটা যেটা অ্যাস্টেরিস্ক আমাদেরকে দিয়ে রাখি, যে যে প্রবলেমটা আমরা করলাম সেটা কিন্তু মোর মেশিনের জন্য। ঠিক আছে, এই টাইপের মেশিনের জন্য আমরা হচ্ছে করছি। মিলি মেশিন কি জিনিস এটা আমরা এই নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা যখন করব তখন আর কি আপনারা হয়তো বুঝতে পারবেন। বাট এখন যদি স্টাডি করতে চান জাস্ট এই মোর টাইপ মেশিন স্টাডি করলেই না। ঠিক আছে, এটা বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে আর কি। ওকে, তাহলে যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে আপনারা তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে আপনাদের আইডি গুলো লিখে আচ্ছা আপনাদের, হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনাদের আইডি গুলো লিখে আপনারা লিভ নিতে পারেন।